আসসালামু আলাইকুম and a very good morning. ইউথ পলিসি ফোরাম কর্তৃক আয়োজিত বাংলাদেশ প্রায়োরিটিজ ডায়ালগ সিরিজের প্রথম পর্ব প্রায়োরিটিজ ফর এডুকেশন ওয়েবিনারে আমাদের সাথে যারা জুম এবং ফেসবুক লাইভ থেকে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি সাদ ইবনে ওয়ালিদ, সিনিয়র অফিসার, প্রোগ্রাম অ্যান্ড অপারেশনস কোঅর্ডিনেটর অ্যাট ইউথ পলিসি ফোরাম, এবং আজকের এই সেশনে হোস্ট হিসেবে আপনাদের সাথে আছি। আমাদের সাথে আজকে প্যানেলিস্ট মেম্বার হিসেবে আছেন ডক্টর আবু এস সঞ্চয় স্যার, সিনিয়র ফেলো ওয়াইপিএফ, প্রফেসর অফ ইকোনমিক্স অ্যাট ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমাদের সাথে আছেন ডক্টর ফারহাদ তাসনিম ম্যাম, সিনিয়র ফেলো ওয়াইপিএফ, প্রফেসর অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ রাজশাহী। আমাদের সাথে আছেন তৌফিক হাসান, হেড অফ এডুকেশন অ্যাট দ্য ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ। আমাদের সাথে আছেন জি এম রাকিবুল ইসলাম, fellow at YPS and assistant professor and chairman, Department of Educational Administration at নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। আমাদের প্যানেলিস্ট মেম্বারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তারা তাদের ব্যস্ত সময়ের মধ্যে থেকে আজকের আমাদের ওয়েবিনারে যুক্ত হয়েছেন। আজকের এই পুরো যে ডিসকাশনটি রয়েছে সেটি শুরু করার পূর্বে আমি মূলত চারটা স্ট্যাটিস্টিক্স দিয়ে আজকের এই ওয়েবিনারের প্রেমিসটা তৈরি করতে যাচ্ছি। প্রথমে যদি আমি প্রথম যে স্ট্যাটিস্টিক্স সেটা হচ্ছে ইউনিসেফের স্ট্যাটিস্টিক্স। ইউনিসেফের তথ্য মতে বাংলাদেশের 64% শিক্ষার্থী তারা হচ্ছে সেকেন্ডারি এডুকেশন কমপ্লিট করতে পারে। অর্থাৎ বাংলাদেশের তিনজন শিশুর মধ্যে একজন শিশু সেকেন্ডারি এডুকেশন কমপ্লিট করার পূর্বেই ঝরে পড়ে। আমরা অনেক সময় আমাদের গ্রস এনরোলমেন্ট রেট, নেট এনরোলমেন্ট রেট, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের সাকসেস স্টোরিটাকে দেখানোর চেষ্টা করি, কিন্তু দেখা গেছে আমরা যদি কম্পিটিশন রেটের দিকে চিন্তা করি, বিশেষ করে সেকেন্ডারি এন্ড হায়ার সেকেন্ডারি, সেখানে কিন্তু আমাদের অনেক ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। আমরা শুধুমাত্র অ্যাক্সেস দিয়ে যে বাংলাদেশ সিস্টেমটাকে জাজ করার চেষ্টা করি সেটাও একটু ভুল হবে, কারণ আমার যে সেকেন্ড স্ট্যাটিস্টিক্সটা সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের লার্নিং পভার্টি ব্রিফ, যেটা 2024 সালের এপ্রিলে প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে বাংলাদেশের প্রাইমারি এডুকেশন যারা কমপ্লিট করছে যে সকল শিক্ষার্থীরা, তাদের মধ্যে 51% শিক্ষার্থী তাদের এজ অ্যাপ্রোপ্রিয়েট টেক্সট তারা পড়তে কিংবা বুঝতে পারছে না। এটা কিন্তু একটা অনেক বড় একটা প্রবলেম, যে আমাদের লার্নিং গ্যাপটা তৈরি হয়েছে বিশেষ করে কোভিড এর পরবর্তী সময়। আমাদের কিন্তু এই বছরগুলোতে আমাদের মূল একটা প্রায়োরিটি হওয়া উচিত ছিল এই লার্নিং গ্যাপটাকে কিভাবে আমরা ফুলফিল করতে পারি, বাট সেখানেও আমাদের এখনো কাজ করার সুযোগ রয়েছে। আমরা যদি গ্লোবাল র্যাঙ্কিং এর কথা চিন্তা করি, গ্লোবাল নলেজ ইন্ডেক্সে বাংলাদেশ 2024 সালে 141টা দেশের মধ্যে 113তম দেশ হিসেবে ছিল, এবং সাউথ এশিয়ান কান্ট্রিজ গুলোর মধ্যে একদম লোয়েস্ট ছিল। সো আমরা কিন্তু আমাদের যে নেইবারিং কান্ট্রিজ গুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা প্রতিনিয়ত পিছিয়ে পড়ছি। এত চড়াই উতরাই পার হয়ে যারা পড়ালেখা করছে, যারা গ্রাজুয়েট হচ্ছে, সেখানেও একটা বড় প্রবলেম আমাদের তৈরি হয়েছে। আমরা যদি গ্রাজুয়েট আনএমপ্লয়মেন্ট রেটের কথা চিন্তা করি, 2024 সালে আমাদের গ্রাজুয়েট আনএমপ্লয়মেন্ট রেট ছিল 13.5%। তো 100 জনের মধ্যে অ্যারাউন্ড 13 জনই হচ্ছে আনএমপ্লয়মেন্টের শিকার হচ্ছে, এবং এখানে আনএমপ্লয়মেন্ট বিষয়টাকেও এমন ভাবে দেখানো হয়েছে যে আমরা যদি আসলেই বাংলাদেশের ক্ষেত্রে এমপ্লয়মেন্টের কথা চিন্তা করি সেই রেট আরো বাড়বে। তো এই যে এতগুলো প্রবলেম, এতগুলো সমস্যা রয়েছে, এই সবগুলোকে নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলেও কিন্তু এটা আমাদের মতো একটা দেশ যেখানে আমাদের ইকোনমিক অবস্থা, আমাদের অন্যান্য যে সেক্টরের অবস্থা সেগুলোতেও কিন্তু সমস্যা রয়েছে। তো আমরা চাইলেই সবকিছু এক রাতে, এক সময়ে বা 5 বছরের টাইম লাইনে সবগুলো সমস্যা সমাধান করতে পারবো না। আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে এই যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে কোন সমস্যাগুলো আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দেখা উচিত, কোনগুলোকে নিয়ে আমাদের শুরুতেই কাজ করা উচিত, কোনগুলোকে আমরা হয়তো পরের সময়ের জন্য আমরা রাখতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া খুবই জরুরি। মূলত আমরা আজকে এই আলোচনাটাই করব। আমাদের সাথে যে প্যানেলিস্টরা রয়েছেন তারা তাদের নিজস্ব চিন্তা ভাবনা আমাদের সাথে শেয়ার করবেন। অনেক চিন্তা ভাবনা হয়তো আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, ইউথ রয়েছেন, অনেকে বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করছেন, তাদের চিন্তা ভাবনার সাথে মিলবে না, কিন্তু এই ডিসকাশনটা শুরু হওয়া জরুরি, যাতে করে আমাদের যারা ইলেক্টেড গভর্নমেন্ট রয়েছে তারা যেন এটা নিয়ে কাজ করতে পারে। আমি যদি আমাদের আজকে এজেন্ডা শর্ট ভাবে আপনাদের সাথে শেয়ার করি, শুরুতে আমরা একটা কিনোট প্রেজেন্টেশন দিয়ে শুরু করব। এর পরবর্তীতে আমাদের প্যানেলিস্টদের জন্য আমাদের দুইটা কমন প্রশ্ন রয়েছে, সেটা দিয়ে শুরু করব।
পরবর্তীতে আমাদের প্যানেলিস্টদের যে এক্সপার্টিস এরিয়া রয়েছে সেটা নিয়ে আমাদের কিছু ফোকাসড কোশ্চেন রয়েছে, সেটা আমরা জানবো। পরবর্তীতে আমাদের যারা সাথে যারা জুম এবং ফেসবুক লাইভের মাধ্যমে যুক্ত হয়েছেন, আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে যে কোনো সময় আপনারা আমাদের কমেন্ট বক্সে সেটা জানাবেন। আমরা শেষের দিকে একটা কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন রাখবো, যেখানে আপনাদের গুলোর অ্যান্সার আমাদের প্যানেলিস্টরা দিবেন, এবং লাস্টে আমরা কি টেকওয়েজ এর মাধ্যমে আমরা আজকের ওয়েবিনারটা শেষ করব। তো শুরুতেই এই পর্যায়ে আমি আমাদের এডুকেশন অ্যান্ড স্কিলস পলিসি টিমের লিড ফারিয়া জাহান নূরকে তার কিনোট প্রেজেন্টেশনটা শেয়ার করার জন্য অনুরোধ করব। ফারিয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি হচ্ছে এডুকেশন এন্ড স্কিল পলিসি টিমের লিড হিসেবে কাজ করছি। তো এখন হচ্ছে আমি আমাদের টিম থেকে বানানো আমাদের ওয়াইপিএস থেকে আমরা এডুকেশন সেক্টরে কি কি প্রায়োরিটিস রাখতে চাই বা আমাদের কাছে মনে হয়েছে অ্যাডভোকেসির পর যে এগুলো রাখলে ভালো হয়, তার উপরে একটা ছোট করে একটা প্রেজেন্টেশন করব। তো আমি এখন একটুখানি স্লাইড শেয়ার করছি। আর টেকনিক্যাল কিছু ইস্যুর জন্য আমি আজকে আমার ক্যামেরাটা শেয়ার করতে পারছি না, আমার ভিডিও শেয়ার করতে পারছি না। তো আই এম রিয়েলি সরি ফর দ্যাট। উপরে আমার স্ক্রিন দেখা যাচ্ছে। তো প্রথমেই হচ্ছে আমরা যখন আমাদের প্রায়োরিটিস ডায়ালগ নিয়ে শুরু করতে চাই, প্রথমে হচ্ছে বাংলাদেশের বর্তমানে এডুকেশনে যদি আমরা অ্যাট এ গ্ল্যান্স দেখতে চাই, সেখানে হচ্ছে 2023 থেকে 2025 পর্যন্ত কিছু কি স্ট্যাটিস্টিক্স এবং ইন্ডিকেটরস আমি একটু শেয়ার করব, যাতে করে বর্তমানে বাংলাদেশের এডুকেশন সেক্টরে কোথায় অবস্থা আছে সেটা আমরা সম্পর্কে ধারণা পেতে পারি। প্রথমে যদি দেখি আমাদের লিটারেসি রেট অ্যান্ড ড্রপ আউট রেট। তো বর্তমানে আমাদের লিটারেসি রেট 2023-এর তথ্য মতে হচ্ছে 77.9%। এবং যদি দেখি প্রাইমারি লেভেলে আমাদের ড্রপ আউট রেট হচ্ছে 16% এবং সেকেন্ডারি লেভেলে হচ্ছে 56%। এখানে যখন আমরা ডেটা কালেক্ট করছিলাম বা ডেটা সংগ্রহ করছিলাম যে আসলে ড্রপ আউট রেটের ব্যাপারে, এখানে একটা ইস্যু আমাদের প্রথমে এসেছিল। সেটা হচ্ছে যখন আমরা গভর্নমেন্ট থেকে যেসব স্ট্যাটিস্টিক্স গুলা বা সার্ভে গুলা করা হয়, যেরকম শিক্ষা পরিসংখ্যান করা হয় প্রত্যেক বছরে, সেখানে হচ্ছে যে আমরা ড্রপ আউট রেটটা পেয়েছি। এবং যেই সার্ভেটা করা হয়েছে রিসেন্টলি 2025 সালে ইউএন এজেন্সি এবং হচ্ছে গভর্নমেন্ট দুটোর একসাথে, সেখানে আমাদের ড্রপ আউট রেটটা সেকেন্ডারি লেভেলে এসেছে 56.1%। ওয়ারেস আমাদের গভর্নমেন্ট থেকে দেওয়া শিক্ষা পরিসংখ্যানে সেকেন্ডারি লেভেলে 2024 সালে ড্রপ আউট রেট দেওয়া ছিল শুধুমাত্র 9%। তো আমরা যখনই শিক্ষা নিয়ে বা শিক্ষার এই ডেটা বা স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলি, তখন যেটা আমাদের সামনে যে ইস্যুটা চলে আসে সেটা হচ্ছে অনেক ফ্যাব্রিকেটেড ডেটা আমরা দেখতে পারি। যে ডেটাগুলো আসলে এটা কতটুকু আসলে ভিত্তি আছে বা এই ডেটাগুলো আসলেই আমাদের শিক্ষার বর্তমান অবস্থাকে তুলে ধরছে কিনা সেটা নিয়ে প্রশ্ন অবশ্যই থেকে যায়। পরবর্তীতে আমরা যদি দেখি আমাদের একটি বড় ধরনের সাকসেস দেখা যায় হচ্ছে প্রাইমারিতে কমপ্লিশন রেট হচ্ছে 86.85%। যেখানে হচ্ছে আমরা এনরোলমেন্ট এন্ড রিটেনশন রেটটা মোটামুটি আমাদের কন্ট্রোলে আছে বলা যায়। কিন্তু যখন আবার আসে হচ্ছে আমাদের টিচার স্টুডেন্ট রেশিওতে, এখানেও হচ্ছে প্রাইমারি লেভেলে হচ্ছে সরকারি তথ্য মতে 1:29, সেকেন্ডারিতে হচ্ছে 1:34, পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে 1:18 এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে হচ্ছে 1:21। ওয়ারেস আমরা যখন সরজমিনে কোনো স্কুলে যাই বা স্কুল যাই, বিশেষ করে যদি সরকারি স্কুলগুলো দেখি, প্রাইমারি সেকেন্ডারি বোথ লেভেলই আমরা দেখতে পারি যে টিচার স্টুডেন্ট রেশিও কখনোই এরকম বা 1:34 বা 1:29 সাধারণত থাকে না। আমি যদি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমি আমার প্রাইমারি সেকেন্ডারি লাইফে আমি ছিলাম হচ্ছে সরকারি স্কুলে, এবং সেখানে সবসময় আমাদের টিচার স্টুডেন্ট রেশিও ছিল হচ্ছে 1:50 বা 1:60। আমি কখনোই দেখিনি আমাদের 1:30 বা 1:29 ছিল। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ডেটার কিছু ধরনের বড় ধরনের একটা ব্যাপার আমরা লক্ষ্য করতে পারি, যে এখানে আসল ডেটাটা হয়তো বা আমরা পাইনি।
পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 2023-এর তথ্য মতে বাংলাদেশের এইচডিআই স্কোর ছিল হচ্ছে 0.685। বাংলাদেশ হচ্ছে এইচডিআই গ্লোবাল র্যাঙ্কিং এ 129তম অবস্থানে রয়েছে। এবং আমাদের এক্সপেক্টেড স্কুলিং এর ইয়ার ছিল 12.3 ইয়ার্স, আর মিন স্কুলিং ছিল হচ্ছে 6.8 ইয়ার্স। এবং আনএমপ্লয়মেন্টের রেটের যখন আসি সেখানে হচ্ছে 4.63% আছে সরকারি তথ্য মতে। কিন্তু ধারণা করা হয় যে প্রায় আমাদের দেশে এখনো 1 কোটির মতো মানুষ হচ্ছে বেকারত্বে ভুগছে। এবং আহ কিছু সংখ্যক বেশ বড় সংখ্যক তরুণ আছে যাদেরকে নিট বলা হয়, যারা হচ্ছে যে কোনো ধরনের চাকরি বা কোনো ধরনের এমপ্লয়মেন্ট বা পড়াশোনা যে কোনো কিছু থেকে এখন নিষ্ক্রিয় আছে বা কোনো কিছুতে যুক্ত নেই। এই ধরনের তরুণদের সংখ্যা বর্তমানে অনেক বেশি। প্রথমে আমরা হচ্ছে বর্তমানে ইলেক্টেড গভর্নমেন্ট থেকে যেসব প্রায়োরিটি নিয়ে কাজ করতে দেখেছি বা কথা উঠেছে, তার আগে আমি বলতে চাই যে বিএনপি থেকে তাদের ম্যানিফেস্টোতে কি কি এডুকেশন সেক্টরে কি কমিটমেন্টস গুলো তারা দিয়েছিলেন। তার মধ্যে আসে হচ্ছে প্রথমেই যে জিডিপি থেকে 5% এডুকেশনে বরাদ্দ দেওয়া। তারপর হচ্ছে ওয়ান টিচার ওয়ান টাইম ইনিশিয়েটিভ, এটা ছিল হচ্ছে প্রত্যেকটি টিচারকেই তাদের একটি পার্সোনালাইজ ডিভাইস দেওয়া বা ট্যাব দেওয়া, যার মাধ্যমে তারা ওখানে তাদের পার্সোনালাইজ ডেটা গুলো, তারপরে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল এই সবগুলো সবসময় সংরক্ষণ করবে এবং তাদের একটা প্রোফাইল থাকবে ইন্ডিভিজুয়াল। এরপরে ছিল হচ্ছে টেকনিক্যাল এডুকেশনে এক্সপ্যান্ড করা, তারপর থার্ড ল্যাঙ্গুয়েজকে ইন্ট্রোডিউস করা, তারপর নতুন করে একটা এডুকেশন রিফর্ম কমিশন তৈরি করা, এবং ড্রপ আউট রিমোট এরিয়াগুলোতে ড্রপ আউটের হার কমানো, এবং টিচার কোয়ালিটি বাড়ানো, এবং মাদ্রাসা এডুকেশনের কারিকুলাম এবং মাদ্রাসা এডুকেশন সেক্টরটাকে আরো মডার্নাইজ করা, রিসার্চে হায়ার এডুকেশনে রিসার্চকে এমফাসিস করা, এবং হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউজিসি কে নতুন করে আবার ভালো করে ইমপ্রুভ করা। বর্তমানে আমাদের ইলেক্টেড গভর্নমেন্ট, আমাদের শিক্ষামন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রী, তারা তিনটি বিষয়কে প্রথমে প্রায়োরিটি দিয়েছিলেন। সেটা প্রথমে হচ্ছে একটি এমন শিক্ষণ পরিবেশ তৈরি করা যেখানে হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীরা কমফোর্টেবল ফিল করবে, এবং এরকম একটি কন্ডাক্টিভ লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করা যাতে করে রিটেনশন রেট বাড়ে এবং ড্রপ আউটের রেটটা কমে আসে। দ্বিতীয়ত ছিল হচ্ছে আমাদের কারিকুলাম, যে ন্যাশনাল কারিকুলাম, সেটাকে আবার রিভিউ করা এবং এটাকে মডার্নাইজ করা এবং মেইনলি কম্পিটেন্সি বেসড করা। এবং তৃতীয় হচ্ছে টেকনিক্যাল এডুকেশনকে মডার্নাইজ করা। এই তিনটি প্রায়োরিটিকে সামনে রেখে গভর্নমেন্ট থেকে 12টি পয়েন্ট বা 12 দফা দেওয়া হয়েছিল। এবং তার মধ্যে ম্যানিফেস্টোর সাথে মিলিয়েই এই তারা বলেছেন যে আসছে বাজেটে এডুকেশনের জন্য জিডিপির 5% বরাদ্দ করা হবে, এবং টেকনিক্যাল এডুকেশনের পাশাপাশি ইন্টার্নশিপকে সবসময় প্রায়োরিটি দেওয়া হবে। ইন্টার্নশিপ নিশ্চয়তা দেওয়া হয়েছে, এবং থার্ড ল্যাঙ্গুয়েজকে যুক্ত করা হবে স্কুল এডুকেশনের মধ্যে। এবং ওই সে ওয়ান টিচার ওয়ান ট্যাব, তারপরে হচ্ছে ম্যান্ডেটরি ডিজিটাল লিটারেসি, যেখানে হচ্ছে এআই এবং সাইবার সিকিউরিটিকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। এবং পাশাপাশি কম্পালসরি স্পোর্টস এডুকেশন দেওয়া হবে সেকেন্ডারি এবং প্রাইমারি লেভেলে। এবং কওমি মাদ্রাসা এডুকেশন যে থাকে সেই সার্টিফিকেটকে আরো বেশি রেকগনাইজ করা এবং তাকে একটি মেইন ফ্রেমের মধ্যে আনা, এবং আমাদের এক্সাম বা অ্যাসেসমেন্ট সিস্টেমটাকে ক্রিয়েটিভ এবং কম্পিটেন্সি বেসড করা। এছাড়াও হচ্ছে কারিকুলামকে রিফর্ম করা, এবং টিচার ট্রেনিং কে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের মধ্যে রাখা, এবং ইউনিভার্সিটি লেভেলের রিসার্চকে বাড়ানো, এবং প্রাইভেট ইনস্টিটিউশন গুলোতে অ্যাকাউন্টেবিলিটি বাড়া। এবং রিসেন্ট কিছু আপডেটের মধ্যে এসেছে, যেরকম স্পোর্টস কে আমাদের প্রতিমন্ত্রী থেকে এসেছে যে আমাদের গ্রেড 4-এ স্পোর্টস কে ম্যান্ডেটরি করা হবে, এবং স্কুল ক্লাস 1-এর স্কুল অ্যাডমিশন সিস্টেমে লটারি সিস্টেম বাদ দিয়ে আবার অ্যাডমিশন সিস্টেম ফিরিয়ে আনা হবে, এবং একটি কারিকুলাম রিভিউ কমিটি ফর্ম করা হবে, এবং মিউজিক এডুকেশনকেও ইন্ট্রোডিউস করানো হবে প্রাইমারি থেকে হাই স্কুল লেভেল পর্যন্ত। এছাড়াও বর্তমানে এই স্লাইড তৈরি করা হয়েছিল হচ্ছে কয়েকদিন গত সপ্তাহে, এবং ইতিমধ্যে আরো কিছু আমরা আপডেট পেয়েছি বা আরো কিছু দফা নাম শুনেছি আমাদের মন্ত্রী থেকে, যেরকম হচ্ছে ডিসেম্বরের মধ্যে সকল ধরনের স্কুল এক্সাম গুলো শেষ করা ইত্যাদি। তো আমরা তো দেখছি যে এ পর্যন্ত আমাদের শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রী বেশ কিছু তাদের রিফর্ম এজেন্ডা এবং প্রায়োরিটি নিয়ে সামনে এসেছেন। এখন আমরা চাই যে এমন কিছু রিফর্ম করা হোক যেগুলো আসলে ফিজিবল এবং প্র্যাকটিক্যাল।
ফ্রম ওয়াইপিএফ এর পার্সপেক্টিভ থেকে বিগত কয়েক বছরের আমাদের এডুকেশনের কনটেক্সট দেখে, এডুকেশন লেভেলের অবস্থা দেখে, এডুকেশন সেক্টরের বর্তমান অবস্থা দেখে আমরা কিছু জিনিসকে প্রায়োরিটি দিতে চাই। যেরকম আমরা কোয়ালিটি এডুকেশন, এডুকেশনে ইকুইটি এবং আমাদের এডুকেশনের কত রেলেভেন্ট হচ্ছে এবং ফিউচার বা ভবিষ্যতের জন্য আমাদের স্টুডেন্টদেরকে কতটুকু প্রিপেয়ার করতে পারছে সেটার উপর ফোকাস রেখে আমরা আমাদের প্রায়োরিটিটা সাজিয়েছি। আমরা এখানে মোট 7টি প্রায়োরিটি রেখেছিলাম এবং প্রথমেই হচ্ছে গভর্নমেন্টের সাথে মিলিয়ে যে আমরা চাই যে এডুকেশন সেক্টরের বাজেটে সবসময় প্রায়োরিটি দেওয়া হবে এবং জিডিপির অ্যাটলিস্ট 5% বরাদ্দ করা হোক, এবং শুধুমাত্র বরাদ্দ নয়, বরাদ্দের পাশাপাশি বাজেট মনিটরিং করা এবং ইভালুয়েট করা যে সময় মতো বাজেট কার্যকর হচ্ছে কিনা বা যে কোনো প্রকল্প শেষে কতটুকু আউটকাম আসছে, বাজেটে কতটুকু ব্যবহার হচ্ছে এবং কতটুকু থেকে যাচ্ছে বা ঘাটতি থাকছে তার একটি সিস্টেমেটিক মেকানিজমের মধ্যে আনা। এরপর হচ্ছে টিচার ট্রেনিং এর যে মডিউল গুলা সেগুলোকে আবার রিহ্যাবিলিটেটিং করা এবং টিচার অ্যাসেসমেন্ট কে প্রায়োরিটি দেওয়া, টিচার রিক্রুটমেন্ট কে প্রায়োরিটি দেওয়া। কারণ বর্তমান কনটেক্সটে আমরা বিভিন্ন পরিসংখ্যান থেকে দেখেছি সব বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে টিচার ঘাটতি রয়েছে এবং দেখা গিয়েছে যে এক সাবজেক্টের শিক্ষক অন্য সাবজেক্টের বিষয়ে পড়াচ্ছেন। তো এখানে আমরা দেখতে পারি একটি বিশাল গ্যাপ থেকে গিয়েছে আমাদের টিচার রিক্রুটমেন্ট প্রসিডিওরের মধ্যে। তো আমরা চাই আমাদের যখন পলিসি প্রায়োরিটি গুলো সাজানো হবে তখন যেন এগুলোকে গুরুত্ব দেওয়া হয়। এরপর হচ্ছে ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ককে নতুন করে আবার রিভ্যাম্পিং করা। আমাদের যে প্রত্যেকটি ওসিড এর আন্ডারে যে আমাদের যে পিসের স্কোর তৈরি হয়ে থাকে, এই স্কোরের আন্ডারে বাংলাদেশ হচ্ছে এই স্কোরের আন্ডারে নেই। কারণ আমাদের দেশে যে স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্কটা আছে সেখানে নির্দিষ্ট কোনো কম্পিটেন্সি বা নির্দিষ্ট কোনো স্কিল অনুযায়ী যে এটা পরীক্ষা করা হয় বা অ্যাসেস করা হয় সেটা ঠিক নির্দিষ্ট কোনো স্ট্র্যাটেজি মেনে চলা হয় না। তার ফলে দেখা যাচ্ছে যে আমাদের যে প্রপার ডেটা বা স্ট্যাটিস্টিক বা এভিডেন্স আমরা পাই না। সেটা আবার আরেকটি সমস্যা দেখা যায় যে মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড ম্যাথ এডুকেশন এবং মিনিস্ট্রি অফ এডুকেশনের মধ্যে একটি সমন্বয়তার অভাবের জন্য দুইটি মিনিস্ট্রি থেকে অ্যাসেসমেন্টের ফ্রেমওয়ার্কে দুই ধরনের কখনো দেখা যায় যে গত বছরে যদি আমি যখন খুঁজতে গেছি যে প্রাইমারি লেভেলে অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক পেয়েছি, কিন্তু সেকেন্ডারি লেভেলে গত বছর এটা তখনো বের হয়নি। তো এই ধরনের অসামঞ্জস্যতা যেন অসচেতনতা আমরা কমিয়ে আনতে পারি, তো সামনে রেখে এটা পলিসি তৈরি করার সময় যেন এটাকে প্রায়োরিটি দেওয়া হয়। এবং যে কোনো ধরনের এডুকেশন প্ল্যানিং এর সময় যেন ডিভিশনাল নিডসটাকে সামনে রেখে প্রায়োরিটি দেওয়া হয়। কারণ আমরা যখন এডুকেশন রিলেটেড গভর্নমেন্ট থেকে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় তখন আমাদের এই পলিসি সিদ্ধান্তগুলো খুবই সেন্ট্রালাইজড হয়ে থাকে। যদি আমি রিসেন্ট একটি উদাহরণ দিই, বর্তমানে মিজলস এর এবং ফিউয়েল ক্রাইসিস এর জন্য অনলাইনে ক্লাস নেওয়ার একটি সিদ্ধান্ত এসেছিল এবং এই সিদ্ধান্তটা হাইলি সেন্ট্রালাইজ ছিল। কারণ হচ্ছে যেসব প্রত্যন্ত অঞ্চলগুলোতে স্কুলে দেখা যায় যে ওখানে সাধারণত শিক্ষার্থীরা পায়ে হেঁটে বা কোনো ধরনের গাড়ি ঘোড়া ব্যবহার না করে সাধারণত স্কুলে যেয়ে থাকে, বা সেখানে হয়তো মিজলস বা হামের অতটা বেশিও প্রকোপ হয়নি, সেসব এলাকাতে অনলাইনে ক্লাস নিয়ে নেওয়া এই সিদ্ধান্তটা খুব একটা বেশি উপকারী হতো না। তো এই ধরনের সিদ্ধান্ত বা যে কোনো ধরনের এডুকেশন রিলেটেড সিদ্ধান্তগুলো ডিসেন্ট্রালাইজ করা বা ডিভিশনাল নিডস অনুযায়ী এই সিদ্ধান্তগুলো নেওয়ার খুব প্রয়োজন। এবং বর্তমানে যেহেতু এআই এর যুগ, তো বাংলাদেশেও এই তালে চলতে হবে এবং এআই কে কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের এবং বিশেষ করে হায়ার সেকেন্ডারি এবং টারশিয়ারি লেভেলে এআই কে কিভাবে এডুকেশনের সাথে অ্যালাইন করা যায় এবং প্রপার এআই এর ইউজ করানো যায় এটা মাথায় রেখে পলিসি সাজাতে হবে। এবং অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রি একাডেমিয়ার যে লিঙ্কেজটা এটা নিশ্চিত করতে হবে এবং এমন প্রপার স্কিলস গুলো তৈরি স্টুডেন্টদেরকে দিতে হবে, সেটা হায়ার সেকেন্ডারি থেকেই। আমাদের কিন্তু ক্ষুদা কমিশনের মধ্যে এটা ছিল যে হচ্ছে হায়ার সেকেন্ডারিতে শেখানোর বড় একটা অবজেক্টিভ ছিল যে তাদেরকে ফিউচার কর্মজীবনের জন্য প্রস্তুত করা। কিন্তু আমরা দেখি যে আমাদের হায়ার সেকেন্ডারি লেভেলের যে আউটকাম গুলো থাকে এডুকেশনের ক্ষেত্রে সেখানে খুব একটা বেশি অ্যালাইন করে না। তো হায়ার এডুকেশন থেকে শুরু করে টারশিয়ারি পর্যন্ত আমাদের যেন এরকম পাইপলাইনটা যেন তৈরি হয় যেখানে এমন স্কিলস ডেভেলপমেন্ট করা হবে যেখানে তাদের জবের জন্য বা ফিউচার রেডিনেস জন্য তাদের তৈরি হয়। এবং সবশেষে হচ্ছে সোশ্যাল ইমোশনাল লার্নিং এর উপর গুরুত্ব দেওয়া, যাতে শিক্ষার্থীদের বোথ ফিজিক্যাল এবং মেন্টাল ওয়েলবিংটা প্রায়োরিটি পেয়ে থাকে।
এবং আমরা যে প্রায়োরিটিস গুলোই বলি না কেন, অবশ্যই পলিসি গুলোকে প্র্যাকটিক্যাল এবং ইমপ্লিমেন্টেবল হতে হবে। আদারওয়াইজ এই পলিসি গুলো শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত থেকে যাবে, ফিজিবল হবে না। এবং সেটা যদি সেটা ইমপ্লিমেন্টেশন না করা হয়, দেখা যাবে যে এগুলো আসলে পলিসি খাতা পর্যন্ত থেকে গেছে। এবং প্রথমে একটা ক্লিয়ার অ্যাকশন প্ল্যান বানানো প্রয়োজন বা টাইমলাইন, এবং মনিটরিং একটা মেকানিজম থাকা উচিত যে মিনিস্ট্রি গুলোতে কিভাবে এই পলিসি গুলোকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, কতটুকু ইমপ্লিমেন্ট করা হচ্ছে, টাইমলাইন এটা মেনে হচ্ছে কিনা, এবং কতটুকু আউটকাম এসেছে। এই প্রপার একটি মেকানিজম যদি থাকে, তাহলে সব মিনিস্ট্রির মধ্যে, বিশেষ করে এডুকেশন মিনিস্ট্রির মধ্যে, তাহলে একটা অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম তৈরি হবে। এবং অবশ্যই যে কোনো ধরনের পলিসি ইমপ্লিমেন্টেশন করার আগে বা ইনিশিয়েটিভ নেওয়ার আগে সে পলিসিগুলোকে এর ব্যাক আপ থাকতে হবে, যাতে করে যে কোনো ধরনের পলিসি যেন মানধাতা আমাদের কোনো পলিসি নেওয়ার পূর্বে যেন আমাদের এভিডেন্স দেখে যেন আমরা সেই পলিসিগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। যেমন যদি একটা উদাহরণ দিই, বর্তমানে আমাদের শিক্ষামন্ত্রী পরীক্ষা নকল করাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছেন বা প্রায়োরিটি দিচ্ছে, বাট বর্তমান সময়ে যদি আমরা এভিডেন্স দেখি যে নকল করা আসলে আমাদের বর্তমান বোর্ড এক্সাম গুলোতে বড় কোনো একটি ইস্যু না। তো যদি আমরা এখন কোনো পলিসি ইনিশিয়েট নিতে চাই, তাহলে আপ টু ডেট এবং এভিডেন্স ব্যাক আছে এরকম পলিসি প্রায়োরিটি দেওয়াকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমাদের এই পর্যন্তই ছিল প্রেজেন্টেশন এবং প্রায়োরিটি ফ্রম ওয়াইপিএফ এর এডুকেশন টিমের এন্ড থেকে। আশা করছি আমাদের সম্মানিত প্যানেলিস্টের কাছ থেকে আমরা আরো কিছু প্রায়োরিটিস বা কি প্রায়োরিটিস আমাদের এখন নেওয়া প্রয়োজন, সেটা কিছু আমরা পরামর্শ পেয়ে থাকবো। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ ফারিয়া। সো আমরা আমাদের কারেন্ট যে গভর্নমেন্ট আছে তাদের এডুকেশন নিয়ে তাদের কি ধরনের এজেন্ডা রয়েছে সেই বিষয়টা আমরা জানতে পেরেছি, এবং আমরা ওয়াইপিএফ থেকে আসলে কি মনে করছি, কি ধরনের প্রায়োরিটি হওয়া উচিত সেটাও আমরা একটু শেয়ার করেছি। এই পর্যায়ে আমি আমাদের প্যানেলিস্টের কাছে চলে যাব। সো আমরা আমাদের বাংলাদেশ এডুকেশন সিস্টেমে অনেক প্রবলেম আছে, কারিকুলাম প্রবলেম, টিচিং কোয়ালিটি, তারপরে লার্নিং প্রপার্টি ঠিক অনেক কিছু। কিন্তু সবকিছুকে যদি আমরা মানে সবগুলোকে নিয়ে একসাথে কাজ করা শুরু করি তাহলে ইটস ভেরি টাফ যে আমরা খুব ট্যানজিবল রেজাল্ট পাবো আর কি সময়ের মধ্যে, যেহেতু আমাদের বিভিন্ন ধরনের কনস্ট্যান্টস রয়েছে। সো এই পর্যায়ে আমি আমার যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে আমাদের যারা প্যানেলিস্ট রয়েছে তাদের ওপিনিয়নে আসলে বাংলাদেশের এডুকেশন সেক্টরে কারেন্টলি কোনটা আমাদের আর্জেন্ট প্রায়োরিটি হওয়া উচিত। অনেকগুলো থাকতে পারে, তার মধ্যে কোনটা সবচেয়ে বেশি তাদের কাছে মনে হয় যে যেটা নিয়ে আমাদের এখন কাজ করা উচিত, আমাদের এটা অনেক ক্ষতি করছে, এবং সেটা আসলে কেন। তো শুরুতেই আমি সঞ্জয় স্যারের কাছে যাব তার মতামত জানার জন্য। সঞ্জয় স্যার, ওভার টু ইউ। জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমার সঙ্গে যারা সহ প্যানেলিস্ট আছেন সবাইকে আসসালামু আলাইকুম জানাচ্ছি। আম, আমি যেহেতু দীর্ঘদিন ধরে এডুকেশন রিলেটেড রিসার্চ করি বাংলাদেশে, যদিও আমি বাংলাদেশে সরাসরি থাকি না, আমাকে যদি একটা বিষয় বলতে বলেন তাহলে আমার জন্য খুব মুশকিল হয়, কারণ মানে বাংলাদেশের এডুকেশন সেক্টর সম্পর্কে আমার একেবারে অনেস্ট অ্যান্সার হচ্ছে এটা একটা হযবরল সিচুয়েশন, এবং এর থেকে ভালো বাংলা আমার পক্ষে বলা সম্ভব না। এবং আমি যেহেতু খুব দীর্ঘদিন ধরে দেখে আসছি বাংলাদেশের এডুকেশন সেক্টর, এবং জাস্ট যদি গত 5 বছর বা 6 বছরের আমি যদি তথ্য প্রবাহ গুলো দেখি, তাহলে আপনি দেখবেন যে 20 সালে যখন কোভিড হলো, কোভিডের পরে আমরা পৃথিবীতে সর্বোচ্চ যে কয়টি দেশ যারা স্কুল বন্ধ রেখেছিল তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। আমরা সর্বোচ্চ প্রায় 2 বছরের মতো স্কুল বন্ধ রেখেছি। তার আগে বা পরে আমাদের সিলেবাসে ম্যাসিভ চেঞ্জ হলো উইদাউট কোনো গাইডেন্স, এবং সে সিলেবাস আবার পুনরায় চেঞ্জ হলো। এরপরে যখন কোভিড পরবর্তী সময় স্কুল শুরু হলো, সেই সময়ও ইনস্ট্রাকশনের ঘাটতি ছিল যে আসলে এটা কি অনলাইনে ক্লাস হবে নাকি নিয়মিত ক্লাস হবে নাকি হাইব্রিড মডেলে ক্লাস হবে। তার মধ্যে বন্যা হলো, তারপরে টিচারদের বিরতি ছিল, তারপরে আমাদের দেশে জুলাই অভ্যুত্থান হলো। তো আমরা এমন একটা জেনারেশন পেতে যাচ্ছি যারা 2020 সাল থেকে এই এডুকেশনের একটা ম্যাসিভ হযবরল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই আপনি যদি চিন্তা করেন যে ছেলেটা বা যে মেয়েটা ক্লাস 5 শেষ করেছে 2020 সালে এবং এখন এইচএসসি পরীক্ষা দিবে, ও আনইন্টারাপ্টেড কোনো সিলেবাস বা আনইন্টারাপ্টেড কোনো কারিকুলামের ভিতর দিয়ে যায়নি। তো আমাকে যদি বলেন যে একটা বিষয়ে ফোকাস করেন,
তাহলে আমি বলবো যে এডুকেশন সেক্টরটাকে মানে হযবরল বা একটা ছেলে খেলার বিষয় হিসাবে না রেখে এটাকে খুব সিরিয়াসলি একটা মানে যেমন একটা সময় ছিল ডক্টর কুদ্দুতী ক্ষুধা কমিশন, এবং একটা দীর্ঘদিন আমরা যারা বাংলাদেশে পড়াশোনা করেছি আমরা কিন্তু একটা সিলেবাসের ভিতরে ছিলাম। এরকম হঠাৎ করে সিলেবাস চেঞ্জ করে ফেলা, হঠাৎ করে কারিকুলাম চেঞ্জ করে ফেলা, হঠাৎ করে ইনস্ট্রাকশনের মোডালিটি চেঞ্জ করা, আপনি এই রকমের ড্রাস্টিক চেঞ্জ এটা কোনোভাবেই কাম্য না। এবং আমি মনে করি যে যে কটা সেক্টর আছে যে কটা সেক্টরে এক্সপেরিমেন্টেশন করা সম্ভব, এডুকেশনের সর্বনিম্ন এক্সপেরিমেন্টেশন করে সর্বোচ্চ কনসিস্টেন্সি ধরে রাখাটা ইম্পর্টেন্ট আমাকে যদি বলেন। এবং এই এখন আবার নতুন সরকার আসার কারণে আরেক দফা এই এক্সপেরিমেন্টেশন হবে। স্টুডেন্টরা আবার নতুন কারিকুলাম পাবেন, নতুন ইনস্ট্রাকশন পাবেন, নতুন কার্যক্রম হবে, আবার সেটা চেঞ্জ হতে পারে। তো এই আপনি যদি পার্শ্ববর্তী দেশ দেখেন, বা আমি যেখানে থাকি আমেরিকাতে, আমেরিকার কারিকুলাম বলি, অথবা যদি আপনি ও লেভেল এ লেভেলস এর কারিকুলাম চিন্তা করেন, এত ঘন ঘন ড্রাস্টিক চেঞ্জ কিন্তু হয় না। এবং আমাদের বাংলাদেশেও আমার বেশি দূর যেতে হবে না, আমি যদি বাংলাদেশকেও চিন্তা করি, আমরা যারা বাংলাদেশে 80 দশকে 90 দশকে বড় হয়েছি, আমাদের কিন্তু সিলেবাসে বা পড়াশোনাতে অত ড্রাস্টিক চেঞ্জ হয়নি। হ্যাঁ, একটা সময় নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র এসছে, সেটা প্রশ্ন ধরন চেঞ্জ হয়েছে, কিন্তু সিলেবাসে বড় ধরনের চেঞ্জ হয়নি। বা যে ইনস্ট্রাকশন বা পাঠদান কর্মসূচি ছিল আমাদের এডুকেশনে, এবং বাংলাদেশে একটা লম্বা সময় ধরে কিন্তু আমরা কোয়ালিটি ট্যালেন্ট প্রডিউস করতে পেরেছি, কারণ একটা কনসিস্টেন্সি ছিল। তো আমার একটাই পরামর্শ থাকবে, যদি একটা পয়েন্ট বলতে পারেন, যে বাংলাদেশের এডুকেশন সেক্টরকে এত এক্সপেরিমেন্টেশনের ভিতর দিয়ে না নিয়ে এটাকে একটু কনসিস্টেন্সি রেখে মিনিমাম ইন্টারাপশনে কিভাবে আমরা একটা ন্যূনতম মান নিশ্চিত করতে পারি সেটাকে প্রায়োরিটি দেওয়াটা আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। এবং এইটা নিয়ে হচ্ছে আমাদের পরবর্তীতে একটা কোশ্চেনও আছে যে কিভাবে এডুকেশন পলিসিটা অনেক সময় হচ্ছে পলিটিক্স, পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড পলিটিক্স এর সাথে কিভাবে রিলেটেড, এবং এটা নিয়ে হচ্ছে ফারাদ তাসনিম ম্যামের কাছে আমরা যাব পরবর্তীতে। বাট শুরুতেই হচ্ছে ম্যামের কাছে যদি একটু জানতে চাই যে ম্যাম আপনার কাছে কি মনে হয় যে কারেন্টলি আমাদের কোনটা আর্জেন্ট প্রায়োরিটি হওয়া উচিত বাংলাদেশের এডুকেশন সিস্টেমে? সবাইকে শুভ সন্ধ্যা। আহ, আমাদের প্যানেলিস্ট, সম্মানিত প্যানেলিস্ট এবং আরো যারা আছে শুনছেন, এবং স্পেশালি হচ্ছে ইউথ পলিসি ফোরামকে ধন্যবাদ এরকম একটা বিষয় সামনে আনার জন্য। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, ওকে, থ্যাংক ইউ। তাহলে ওই একই কথা আসলে, যেটা স্যার বললেন যে অবশ্যই হচ্ছে যে অনেক বিষয় আছে, তবে এই মুহূর্তে আমি যেহেতু বাংলাদেশে আছি এবং মানে এডুকেশন মধ্যে আছি, এডুকেশনের সিস্টেমের মধ্যে আছি, আমি বলবো যে এই মুহূর্তে যেটা সবচেয়ে প্রায়োরিটি, যেটা হচ্ছে টিচার স্টুডেন্ট রিলেশনশিপ। আমরা একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে গেছি, এবং অবশ্যই যখন একটা পজিটিভ কিছু হয় সেটার কিছু সাইড ইফেক্ট থাকে, এবং সেটা একটা বড় সাইড ইফেক্ট হয়ে গেছে আমাদের এডুকেশন সেক্টর। আমাদের ইউথরা একটা বড় কাজ করেছে, উই আর রিয়েলি গ্রেটফুল টু দেম। কিন্তু তারপরে যে পরিস্থিতি হচ্ছে, স্পেশালি ইউনিভার্সিটি লেভেলে তো আছে, আমরা দেখেছি যে আমি কিছুদিন এই যে দুদিন আগেই আসছে যে কতগুলো মবের শিকার হয়েছে আমাদের টিচাররা এবং ইনস্টিটিউশনের প্রধানরা। এবং হচ্ছে যে এই আমরা আগের চেয়ে স্থিত অবস্থায় আসছে, কিন্তু এখনো যদি হচ্ছে যে এটা নিয়ে আর একটু যদি আমরা আগাই, বা এটা স্টুডেন্টদেরকেও বুঝতে হবে, টিচারদেরকেও বুঝতে হবে, এইটা এক নাম্বার প্রায়োরিটি আমি মনে করি। আদারওয়াইজ এত পলিসি, এত সুন্দর সুন্দর পলিসি শুনছি যে এক্সপেরিমেন্টাল এন্ড নন এক্সপেরিমেন্টাল হোয়াট এভার, এবং আগে যেটা ছিল সেটাও যদি আমরা ফিরে পেতে চাই, এইটা এক নাম্বার। এন্ড অফকোর্স যদি লং টার্মে বলি, কোঅর্ডিনেশন বলতে সব লেভেলে, সব জায়গায়, সব কিছুতে, সেটা অ্যাডমিনিস্ট্রেশন হোক, গভর্নেন্স হচ্ছে, এবং হচ্ছে যে টিচার্স আন্ডারস্ট্যান্ডিং, সবকিছুতে কোঅর্ডিনেশনটা ইম্পর্টেন্ট। এটাই। থ্যাংক ইউ ম্যাম, খুবই গুরুত্বপূর্ণ একটা সাজেশন দিয়েছেন। আমরা হচ্ছে ওয়াইপিএফ থেকে যখন ফিল্ড ভিজিটে গিয়েছি, আমরাও এই প্রবলেমটা, আমরা যখন ওইখানকার শিক্ষকদের সাথে কথা বলেছি, শুধুমাত্র যে ইউনিভার্সিটি লেভেলে এটা আছে এমন না, আসলে না, গ্রামীণগঞ্জের যে সেকেন্ডারি স্কুল, প্রাইমারি স্কুল আছে, সেগুলোতেও শিক্ষকদের সাথে স্টুডেন্টদের একটা দূরত্ব তৈরি হয়েছে, শিক্ষকদের সাথে স্টুডেন্টদের প্যারেন্টদের দূরত্ব তৈরি হয়েছে। আসলে এইটা তো এমন একটা মানে একটা সাইকেল যে এডুকেশন সিস্টেমটা যদি প্রপারলি ফাংশন করতে হয় তাহলে সবগুলোর সাথে একটা প্রপার কোঅর্ডিনেশন থাকা জরুরি, একটা ভালো সম্পর্ক থাকা জরুরি। আদারওয়াইজ আসলে আমরা যাই আমাদের পেপারে থাকুক না কেন সেটা ইমপ্লিমেন্ট করা আসলে খুবই কঠিন।
থ্যাংক ইউ ম্যাম আপনার মতামতটা জানানোর জন্য। এই পর্যায়ে আমি তৌফিক হাসান ভাইয়ের কাছে যাব। ভাই, আপনার কাছে কি মনে হয় যে আর্জেন্ট প্রায়োরিটি আসলে কি হওয়া উচিত বাংলাদেশের সিস্টেম? হ্যালো, যিনি হোস্ট আছেন তিনি কি কাইন্ডলি একটু তৌফিক হাসান ভাইকে আনমিউট করবেন? হ্যাঁ, এখন বোধহয় হয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ, প্রথমেই আমি একটু ওয়াইপিএফ কে ধন্যবাদ জানাচ্ছি এই আজকের আলোচনাটা আয়োজন করার জন্য, এবং আমার যারা কো প্যানেলিস্ট আছেন, সঞ্চয় স্যার, ফরাক ম্যাডাম, রাকিব, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার কাছে যেটা মনে হয়, আহ, আমি সঞ্চয় স্যার এবং ম্যাডামের সাথে কমপ্লিটলি একমত। ওই ওই বিষয়, স্পেশালি সঞ্চয় স্যার যেটা বললেন যে আসলে এক্সপেরিমেন্ট যখন আমরা বারবার করতে থাকি তখন তো আসলে কোনো একটা ব্যবস্থাতে আমরা স্টিক করতে পারি না। সো প্রত্যেকটা পরিবর্তনই কিন্তু পুরো সিস্টেমটাকে ইম্প্যাক্ট করে। সো ওইটা একদম আমার মনে হয়, আহ ওইটা আমিও এগ্রি যে ওইটা ফার্স্ট আমাদের আসলে আমাদের এডুকেশন পলিসি কি, এডুকেশন আমাদের ভিশন মিশন কি, সেটা সেট করে সেইখান থেকে আমাদের অ্যাকশন প্ল্যানটা সেট করে কিছু এটা এটা একটা লম্বা সময়ের জন্য রাখা দরকার, রিগার্ডলেস অফ কাইন্ড অফ দ্য পলিটিক্যাল, যে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে যেন এই জিনিসগুলো খুব বেশি নাড়াচাড়া না হয়। কারণ একটা সিস্টেম তো একবার এক জায়গায় গেলে সেখান থেকে আবার শিফট করলে আগের সবকিছু নষ্ট হয়ে যায়, সেট আপটা। আমার কাছে প্রেজেন্টেশন থেকেও যেটা মনে হচ্ছিল যে যদি আমার ব্যক্তিগত প্রায়োরিটিটার কথা যদি আমি বলি, আমার কাছে মনে হয় যে লার্নিং কোয়ালিটি, যেটা ফাউন্ডেশনাল লার্নিং এর ক্ষেত্রে, প্রাথমিকের ক্ষেত্রে যেটা, সেটা যদি ইমপ্রুভ করা না যায়, অবশ্যই এটা ইমপ্রুভ করাটা সঞ্চয় স্যারের পয়েন্টগুলোর সাথে খুব যুক্ত, শক্তভাবে। বাট আমার কাছে টপ প্রায়োরিটি মনে হচ্ছে যে ইমপ্রুভিং লার্নিং কোয়ালিটিটা। গভর্নমেন্ট, তুমি ওয়ার্ল্ড ব্যাংকের ডেটাটা এসেছিল ওয়াইপিএফ এর প্রেজেন্টেশনে, গভর্নমেন্টের নিজস্ব ডেটা, যেটা ন্যাশনাল যেটা ছিল লার্নিং অ্যাসেসমেন্টের যে ডেটাটা, সেটাও কনসিস্টেন্ট যে 50% স্টুডেন্ট গ্রেড 5 এর তাদের ফাউন্ডেশনাল লিটারেসি, মানে বাংলাতে হচ্ছে 50%-এর এক্সপেক্টেড আউটকাম নাই, এবং ম্যাথমেটিক্সে সেটা আরো কম, সেটা হচ্ছে 30% স্টুডেন্টের আছে আর কি, আর 70%-এরই নাই। সো এটা এটা যদি আমাদের গ্রেড 5 এর পিকচার হয়, ওরা যখন সেকেন্ডারিতে যায় এবং সেকেন্ডারি থেকে যখন টার্সিয়ারিতে যায়, এটা একটা কনসিকুয়েন্সিয়াল একটা ইম্প্যাক্ট তো অবশ্যই আছে। সো এই লার্নিং আউটকামটা বা লার্নিং, আমাদের আসলে এক্সেস এর ক্রাইসিস এখন নাই, যেটা আমরা প্রেজেন্টেশনে দেখলাম, আমাদের ক্রাইসিস হচ্ছে লার্নিং ক্রাইসিস। তো এই লার্নিং ক্রাইসিসটাকে আমাদের আসলে ইমপ্রুভ করা দরকার, এবং এটা মোটামুটি এভিডেন্ট যে লার্নিং ক্রাইসিস যদি আমরা ওভারকাম করতে চাই, তাহলে যদি মোটামুটি একটা স্থিতাবস্থা থাকে, একটা পলিসি স্টেবিলিটি যদি থাকে, তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা যেটা লার্নিং অ্যাচিভমেন্ট বা লার্নিং অ্যাটেইনমেন্টকে ইম্প্যাক্ট করতে পারে, সেটা হচ্ছে টিচার্স কোয়ালিটি। ক্লাসরুমে টিচাররা আসলে কিভাবে পড়াচ্ছেন বা কারা টিচার হয়ে আসছেন, এবং এইখানে আমাদের আসলে অনেক ডেভেলপমেন্টের সুযোগ আছে। আমি খুবই খুশি হয়েছিলাম যখন আহ, এই গভর্নমেন্টের ম্যানিফেস্টোতে যখন বলা হয়েছে যে জিডিপি 5% করা হবে 2% থেকে বা 1.8% থেকে। আহ, আহ, আমরা অবশ্যই মানে এফিসিয়েন্ট স্পেন্ডিং আরেকটা ইস্যু আছে, বাট মানে 5% জিডিপি কিন্তু একটা মানে বেশ স্ট্রং কমিটমেন্ট, যদি গ্র্যাজুয়ালিও হয়। সেই ক্ষেত্রে টিচার রিক্রুটমেন্ট বা টিচারদের জন্য বেনিফিট বা কারা টিচার হয়ে আসবেন, টিচারদের রিক্রুটমেন্ট পলিসিটা পুরো নতুন ভাবে চিন্তা করা যায় কিনা, সেটা হয়তো আমরা একটু ভেবে দেখতে পারি। আরেকটা হচ্ছে যে টিচাররা শুধু টানলে হবে না, ওনাদেরকে একটা স্ট্রাকচার্ড, একটা কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট একটা থাকতে হবে, একটা সিপিডি রুট থাকতে হবে, আর সেটা নিয়েও একটু চিন্তা করতে হবে আর কি। সো আমার মনে হয় লার্নিং ইমপ্রুভমেন্ট এবং সেটা লিঙ্কড টু আসলে টিচারদের নানাবিধ ইস্যু, এই জিনিসগুলো আমাদের ফাউন্ডেশন মানে প্রাইমারি থেকে যদি আমরা শুরু করতে না পারি, তাহলে আসলে পরবর্তী যে শিক্ষার যে ধাপগুলো আছে সেগুলো মানে কন্টিনিউয়াসলি ইম্প্যাক্টেড হতে থাকবে। তো আমি প্রাইমারিতে বেশি জোর দিব যদি আমার ইমিডিয়েট প্রায়োরিটি হয়, এবং পার্টিকুলারলি টিচার্স ইস্যুগুলোতে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ তৌহিদ ভাই, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বলেছেন। এবং আসলে আমাদের প্রাইমারি যে স্টুডেন্টরা আছে তাদের ওই সময়ের যে লার্নিংটা সেটা যদি আমরা এনশিওর না করতে পারি,
তাহলে কিন্তু তারা সেকেন্ডারিতে যে হায়ার সেকেন্ডারিতে যেগুলো অন্য যে কোনো সেক্টরে যাক না কেন, তাদের কিন্তু লার্নিংটা তখন আর পুরোপুরি হবে না, কারণ তারা ক্লাস 5 পাস করছে এবং এভাবেই হচ্ছে আমাদের ক্লাস 6 থেকে শুরু করে পরবর্তী সেকশনের আপনার হচ্ছে কারিকুলাম তৈরি করা হচ্ছে এটা প্রেমিসে রেখেই যে ক্লাস 5 পর্যন্ত তারা এই মিনিমাম কোয়ালিফিকেশনটা তারা অর্জন করছে। এবং আমাদের এই বিষয়টা আসলে আমরা যখন গ্রামে গঞ্জে গিয়েছি, আমরা কিন্তু এই ধরনের হচ্ছে নলেজটাই পেয়েছি যে স্কুলগুলাতে বাচ্চাদের পড়ালেখার করার যে সুযোগটা, যেটা দেখা যায় যে শহর অঞ্চলে বাবা মারা একটু সচেতন থাকে, তারা হয়তো এক্সট্রা টিউশন দিয়ে বা তারা নিজেরা পড়িয়ে ওই লার্নিং গ্যাপটা পূরণ করতে পারছে। কিন্তু আমাদের গ্রামে গঞ্জে যে স্কুলগুলো আছে সেখানে বাবা মারা ওইভাবে অতটা বেশি শিক্ষিত না হওয়ার কারণে তারা কিন্তু সেই লার্নিং গ্যাপটা পূরণ করতে পারছে, এবং এটা কিন্তু অনেক বেশি বাড়ছে এবং এখানে আসলে কাজ করার অনেক সুযোগ রয়েছে। এ পর্যায়ে আমি রাকিবুল ইসলাম ভাইয়ের কাছে যাব। ভাই, আপনার কাছে কি মনে হয় যে আমাদের মোস্ট আর্জেন্ট প্রায়োরিটি কি? ধন্যবাদ স্যার। প্রথমত ধন্যবাদ ওয়াইপিএস কে এত সুন্দর একটা আয়োজনের জন্য। আর আমাদের সঙ্গে সহ আলোচক হিসেবে যারা আছেন, আহ, মোটামুটি এর আগেও হয়তো মিটিং করা হয়েছে সঞ্চয় স্যারের সাথে, তৌফিক ভাইকে তো ডিপার্টমেন্টে বড় ভাই হিসেবে চিনি, আর ফারাদ আর তাসনিম আপার সাথে প্রথম দেখা হলো। তো ধন্যবাদ সবাইকেই। খুব চমৎকার চমৎকার দিকে আপনারা আলোকপাত করেছেন এবং সেখানে ডিসএগ্রি করার কোনো সুযোগ নেই। সঞ্জয় স্যার যেমন বললেন যে এটা একটা লেজে গোবরে অবস্থা আর কি। তো আমাদের শিক্ষা ব্যবস্থায়, যেটা তৌফিক ভাইও বলছিলেন, ফারাত আপাও বলছিলেন, যে একটু তো সময় দিতে হয়। আমরা বলি মিনিমাম 12 বছর, মানে হচ্ছে K through 12 যেহেতু, সুতরাং একটা জেনারেশনে যখন আমরা যে কারিকুলাম বা যে পলিসি শুরু করি সে তারা বের না হওয়া পর্যন্ত কিন্তু ইম্প্যাক্টটা বোঝা যায় না। এর মধ্যে বারবার যদি ইন্টারভেনশন গুলো চেঞ্জ করা হয় তখন ঠিক মতো বোঝাও যায় না শেষ মতো যে কোন ইন্টারভেনশনটা ওয়ার্ক আউট করেছিল। তো যেহেতু কোনটা কাজ, কোন ওষুধে কাজ হলো সেটা বোঝার জন্য হইলেও ওই একটা ট্রিটমেন্ট কন্টিনিউ করে যেতে হয়, সেটা ভালো হোক মন্দ হোক। তো আমাদের এই স্থিতিশীলতাটা নাই। তারপরে ফারাত আপা যেটা বললেন, খুব চমৎকার একটা বিষয় যেটা আমরা এক্সপিরিয়েন্স করছি, সেটা আমার একাডেমিয়াও এর বাইরে না, এটা ওভারঅল কান্ট্রি সিচুয়েশনটা এরকম। ইভেন স্কুল অ্যান্ড কলেজেও আমরা দেখেছিলাম, ইমিডিয়েটলি তো দেখেছিলাম যে শিক্ষকদের বাধ্যতামূলক ভাবে পদত্যাগে বাধ্য করা আর কি, এ ধরনের বিষয়গুলো ছিল। তো টিচার স্টুডেন্ট রিলেশনশিপটা খুব ইম্পর্টেন্ট লার্নিং এর ক্ষেত্রে। আমি যে মানুষটাকে শ্রদ্ধা করতে পারি না তার কাছ থেকে শেখা খুব কঠিন, ভেরি ডিফিকাল্ট, সে যতই বিদ্বান হোক না কেন। কারণ সম্মান যদি না থাকে, পারস্পরিক সৌহার্দ্য বোধ যদি না থাকে, তাহলে লার্নিংটা হয় না। এটা এটা অন্যতম একটা প্রিকন্ডিশন লার্নিং এর। তো সেটা আমি এগ্রি করি। তৌফিক ভাই যেটা বলছেন সেটা আমি আমার যে মোস্ট পারসিস্টেন্ট টপিক যদি বলি যে কোনটা আসলে প্রায়োরিটি হওয়া উচিত, আমি তৌফিক ভাইয়ের সাথে এগ্রি। আমি মনে করি যে লার্নিং পভার্টি যদি আমরা এলিমিনেট না করতে পারি, যেটা বললেন যে ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট, এটা সরকারেরই রিপোর্ট, সরকারের রিপোর্ট, যদিও এটা করে হচ্ছে অস্ট্রেলিয়ান কাউন্সিল ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ, তারা এই কাজটা করে এবং এরা লাগাতার এই কাজটা করছে। 2011 সাল থেকে রিপোর্ট গুলো কিন্তু এসছে। সর্বশেষ 2022 সালের যে রিপোর্ট, সেটাতে আমরা যে স্ট্যাটিস্টিক্স তৌফিক ভাই বলেছেন যে ক্লাস 3 এবং ক্লাস 5 এর বাচ্চারা তাদের গ্রেড লেভেল যে কম্পিটেন্সি সেটা 2 জনে 1 জন অর্জন করতে পারে না। আর ম্যাথামেটিক্স যে কম্পিটেন্সির কথা বলেন, 3 জনে 1 জন পারে, 3 জনে 2 জন পারে না। তো এটা খুব ফ্রাস্ট্রেটিং একটা সিচুয়েশন। এবং এমন না যে এটা শুধুমাত্র 2022 সালে এসে আমরা কোভিড এর কারণে দেখলাম, এই সিচুয়েশন কিন্তু 2022 সালেরটাও কম্পারেটিভলি ভালো 2017-এর তুলনায়। এর আগের বছরগুলোতে ভয়াবহ চিত্র ছিল, আরো আরো বাজে অবস্থা ছিল। 65% প্রাইমারি স্কুলের গ্রেড 3 এবং 5 এর স্টুডেন্টরা বাংলা পড়তে পারতো না। আমরা তো বিভিন্ন সময় গবেষণা ডাটা কালেকশন করতে যাই এবং আমরা দেখি যে তারা পারে না। তো এই দিস ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং। এখন এই রিপোর্ট গুলো কিন্তু খুব চমৎকার ভাবে রেকমেন্ড করে যে এর ওয়ে আউটটা কি, কিন্তু ইন্টারেস্টিংলি অর সারপ্রাইজিংলি এটা বাস্তবায়িত হচ্ছে না। বছরের পর বছর একই ধরনের ফ্রাস্ট্রেশন নিয়ে হাজির হচ্ছে রিপোর্ট গুলো আমাদের সামনে। তা আমাদের মনে হয় একটা আন্ডারস্ট্যান্ডিং বা পলিটিক্যাল উইল বা পলিটিক্যাল কমিটমেন্টে যাইতে হবে যে সমস্যা সমাধানের প্রথম স্টেজ হচ্ছে সমস্যাটাকে অ্যাকনলেজ করা, যে স্বীকার করা যে এরকম একটা সমস্যা সেখানে এক্সিস্ট করে। দেন ওয়ে আউট কিন্তু তখন অনেকগুলো মাথা একসাথে কাজ করলে তখন পাওয়া যায়। ইভেন আমি বলছি ওই রিপোর্ট গুলোতেই এর ওয়ে আউটটা, রেকমেন্ডেশন গুলো দেওয়া আছে। যেমন সেকেন্ডারিতেও কিন্তু এই রিপোর্ট গুলো আরো ফ্রাস্ট্রেটিং, যেটাকে আমরা বলি নাস, ন্যাশনাল অ্যাসেসমেন্ট ফর সেকেন্ডারি স্টুডেন্টস। এটা আগে লাস্টে ছিল, যে লার্নিং অ্যাসেসমেন্ট অফ সেকেন্ডারি ইনস্টিটিউশনস।
সেটাও করে হচ্ছে আমেরিকান একটা রিসার্চ অর্গানাইজেশন এই কাজটা করে। সো থার্ড পার্টি দিয়েই করানো হচ্ছে। এটার আবার কারণ আছে, কারণ হচ্ছে যে যখন আমাদের ডোনারের ফান্ডিং এখানে আসে সেখানে একটা জবাবদিহিতা বা একটা ইমপ্রুভমেন্ট দেখাইতে হয়, সেখানে থার্ড পার্টি অ্যাসেসমেন্ট করতে হয়। বাট সরকার যদি এটাকে লার্নিং হিসেবে নেয় তাহলে সামনে আগানো যায়, কারণ লার্নিং গ্যাপ বা লার্নিং পভার্টি রেখে মানে আপনি ঘর বানাবেন দেওয়াল ছাড়া তো ছাদ দেওয়া সম্ভব হয় না। তো এইগুলো হচ্ছে যে যদি প্রাইমারি স্কুলে কোনো শিক্ষার্থীর মধ্যে এই লার্নিং ঘাটতি থাকে, যে শিক্ষার্থী পড়তে পারে না বাংলা, ম্যাথামেটিক্যাল ইকুয়েশন পারে না, সে সলভ করতে পারে না প্রবলেম গুলা, এবং প্রতি 3 জনে 2 জন, তখন তার কাছে কিন্তু সেকেন্ডারি এডুকেশনে যে শিক্ষাটা নিরানন্দ মনে হয়, সে এটা এনজয় করতে পারে না, কারণ তার যে ওইটা এনজয় করার জন্য যে কম্পিটেন্সি সেটা নাই। তখন এটা তার কাছে একটা বোরিং এবং বোঝা হয়ে দাঁড়ায়। তখন সে হি অর শি উইল মোস্ট লাইকলি ড্রপ আউট ফ্রম দ্য সিস্টেম। আদারওয়াইজ ড্রপ আউট না হইলেও কি হবে, টেনে টুনি এখন তো আবার অটো পাস চলে এসছে, তো মানে পাস করিয়ে দেওয়া হয়, এখন তার পাস করতে হয় না। সে এই গ্যাপ গুলো নিয়ে ইন্টারমিডিয়েট লেভেলে যায়, তারপরে চলে যায় গ্রাজুয়েশন করতে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের সংখ্যা তো বাড়ছে, এখন আরো বাড়বে হয়তো, প্রত্যেকটা সংসদীয় আসনে বোধহয় বিশ্ববিদ্যালয় হওয়ার একটা চিন্তা বা কথাবার্তা শুনছি, তাতে বিশ্ববিদ্যালয়ের অভাব নেই। তাহলে শেষে কি হয়, ওই যে স্যার শুরু করেছিল যে গ্রাজুয়েট আনএমপ্লয়মেন্ট রেট, এটা খুব সম্মানজনক একটা রেট স্যার বলেছে, কিন্তু আমরা এর আগে ব্রিটিশ কাউন্সিল একটা স্টাডি করেছিল এবং ইন্টারেস্টিংলি সেটা অ্যারাউন্ড 50%। এটা নিয়ে খুব সরকার থেকে মানে ডিনায়াল মোডে চলে গেছিল, না এটা হইতেই পারে না। কিন্তু আমরা তো জানি যে এমপ্লয়মেন্টের যে ডেফিনেশন আমরা দাঁড় করাই সেটা যদি প্রপারলি কাউন্ট করা হয় তাহলে সেটাই প্রকৃত চিত্র। এবং আমরা গ্রাজুয়েট বানাচ্ছি উইদাউট এমপ্লয়মেন্ট স্কিলস। এর কারণটা কি? কারণ হচ্ছে সব ধাপে সে না পেতে পেতে এসছে। প্রাইমারি সেই যে ঘাটতি, সেই ঘাটতি নিয়ে সে সেকেন্ডারিতে প্রমোটেড হয়েছে, তারপরে হায়ার সেকেন্ডারি, তারপরে হায়ার এডুকেশন। তো আমার কাছে মনে হয় যদি ফার্স্টেই কাজ করতে হয় তাহলে শুরু থেকেই শুরু করা উচিত। সেটা প্রাইমারি স্কুলের স্টুডেন্টসরা যে লার্নিং পভার্টির মধ্যে আছে সেটা ওভারকাম করা উচিত। এখানে একটা বড় একটা কথা বলে রাখি, খুব একটা আমব্রেলা টার্ম যদিও, এডুকেশন গভর্নেন্স, এইটাকে ঠিক করা উচিত। আমি যদি টাকা কিভাবে কোন খাতে খরচ হচ্ছে সেটা প্রপারলি না করতে পারি, only increasing the budget will not solve the problem, কারণ এটা টেকনিক্যাল প্রবলেম না, এটা মোস্টলি বিহেভিয়ারাল চেঞ্জ এবং এটা অ্যাডাপটিভ চ্যালেঞ্জ। এটা টেকনিক্যাল চ্যালেঞ্জ হইলে আপনার মোবাইল নষ্ট হয়ে গেছে, আপনি টাকা থাকলেই দোকানে গিয়ে কিনে আনতে পারেন। কিন্তু যে মানুষটা ডিজিটাল লিটারেসি অর্জন করতে পারে নাই, ধরেন আমার বাবাকে আমি একটা স্মার্টফোন দিয়েছি কিন্তু সে জানে না হাউ টু অপারেট দিস ওয়ান, সেটা বিহেভিয়ারাল চ্যালেঞ্জ এবং সেটা অনেক সময় যত্ন এবং সময়ের প্রয়োজন হয়। একটা স্ট্যাটিস্টিক দিয়ে রাখি যে বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলোতে প্রতি 2টা প্রাইমারি স্কুলের একটা প্রাইমারি স্কুল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে। এবং উপজেলাগুলোতে এডুকেশন গভর্নেন্সের একটা বড় পার্ট হচ্ছে উপজেলা শিক্ষা অফিস যেটা আছে প্রাথমিকের জন্য, সেখানে উপজেলা সহকারী শিক্ষকের পোস্ট প্রতি মানে যেখানে 3 জন থাকার কথা সেখানে 2 জন আছে, 32%-এর মতন পোস্ট ভ্যাকান্ট আছে। এটা অ্যাট দ্য সেম টাইম ভেরি ফ্রাস্ট্রেটিং যে আমাদের এতগুলো বিশ্ববিদ্যালয়ে এডুকেশন গ্রাজুয়েট বের হচ্ছে, তারা ওই জায়গাগুলোতে যেতে পারছে না, আবার ওই জায়গাগুলোর লোক নাই বলে এডুকেশন সিস্টেম ট্রুলি ফাংশন করছে না। দেয়ার ইজ ভেরি মানে স্ট্রং গ্যাপ। এইটাকে আমার মনে হয় যে এডুকেশন গভর্নেন্সের এই জায়গাতে আমাদের কাজ করার সুযোগ আছে, এবং তারা যদি আসলে একনলেজ করে যে প্রাইমারি স্কুলে যে প্রাইমারি শিক্ষার্থীদের যে লার্নিং পভার্টিটা এটা দূর করা উচিত, তাহলে আমার মনে হয় পরবর্তী এডুকেশনের যে স্টেজেস গুলো আছে সেটাতেও এর একটা ভালো ইম্প্যাক্ট পড়বে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ একদম ইসলাম ভাই। আমরা লার্নিং পভার্টির নিয়ে হচ্ছে অনেকবার আমরা পেয়েছি এবং এটা আসলে কিভাবে ইম্প্যাক্ট করছে সেই বিষয়টা সম্পর্কে জানলাম। বাজেট নিয়ে কয়েকবার কথা এসেছে। আমরা যদি ইউনেস্কোর বেঞ্চমার্কের কথা চিন্তা করি, তারা বলে যে 4 থেকে 6% অফ জিডিপি একটা দেশের এডুকেশন বাজেট হওয়া উচিত। বাংলাদেশের গত 10 বা 15 বছরের আমরা যদি এডুকেশন বাজেটের কথা চিন্তা করি, সেটা অ্যারাউন্ড 1.7 to 1.8%-এর আশেপাশেই ঘোরাফেরা করে। এবং বিভিন্ন সময় আমরা নিউজে এটাও দেখি যে অনেক সময় এই 1.8% যে বাজেটটা সেটাও পুরোপুরি ভাবে ইউটিলাইজ হয় না, এবং সেটার পেছনে হচ্ছে কারণ দেখানো হয় যে আমাদের যে রিসোর্স পার্সনদের অভাব কিংবা টেকনিক্যাল অ্যাবিলিটির অভাব, যার কারণে আমরা এই বাজেটটা ইউটিলাইজ করতে পারি না। রিসেন্টলি বিএনপি গভর্নমেন্ট প্লেস করেছে যে তারা 5% বাজেট করতে চায় এডুকেশনে, এবং তারা ধাপে ধাপে করবে এটা বলেছে। সঞ্জয় স্যারের কাছে আমার প্রশ্ন যে স্যার, আমাদের এই যে বাজেট ইনক্রিজের বিষয়টা, এটা আসলে গভর্নমেন্ট যেটা চাচ্ছে সেটা আসলে কিভাবে করতে পারে তারা, এবং এই যে লো ইউটিলাইজেশন রেট, এই বিষয়টাতে আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি, এখানে কি ধরনের পলিসি বা রিফর্মের কি কোনো প্রয়োজন আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে যদি আপনার কোনো মতামত।
জি না না না, ধন্যবাদ ধন্যবাদ। আমি খুবই খুশি হলাম আমার সহ আলোচকদের আলোচনা শুনে, মানে আমি নিজেও ঋদ্ধ হলাম। তো আমি যেহেতু ইকোনমিস্ট বাই ট্রেনিং, আমি একটু ইকোনমিক্স এর অ্যাঙ্গেল থেকে জিনিসটা বোঝার চেষ্টা করি। তা সেটা হচ্ছে যে ধরেন শিক্ষকদেরকে তো পেট চালাতে হয়। হ্যাঁ, আমাদের দেশে যদি আপনি দেখেন যে সব থেকে মানে একেবারে লো টিয়ারের যে পেমেন্ট সিস্টেম, সেই সিস্টেমটা হচ্ছে আমাদের প্রাইমারি শিক্ষকদের। এবং আমরা যদি যে আলোচনাটা রকিব স্যার করলেন বা তৌফিক হাসান স্যার করলেন যে আমাদের ফাউন্ডেশনাল লার্নিংটা বাড়াতে হবে পভার্টিতে, আমার তো ভালো শিক্ষক লাগবে। তো ভালো শিক্ষককে অ্যাট্রাক্ট করতে গেলে আমার একটা ব্যবস্থা লাগবে, যে ব্যবস্থাটাতে একটা শিক্ষক যেন খেয়ে পড়ে সম্মানের সঙ্গে ওখানে জীবিকাটা নির্বাহ করতে পারে। এখন আমি যদি আমাদের বর্তমান বাজার দরের সাথে একটা শিক্ষক যে বেতনটা পান, বাংলাদেশের একজন প্রাথমিক শিক্ষক যিনি আমাদের হবেন যে ভবিষ্যতের কারিগর, তাকে আমরা কি পরিমাণ অসম্মান করি যে স্যালারিটা ওনাকে দেই। এটা মানে ভয়াবহ অসম্মান, একটা শিক্ষককে তো খেয়ে পড়ে বাঁচতে হবে। এবং এই ভয়াবহ অসম্মানে আমি না পারছি একটা কোয়ালিটি স্টুডেন্ট যে গ্রাজুয়েট তৈরি করছে, সেই গ্রাজুয়েটদেরকে শিক্ষা সেক্টরে অ্যাট্রাক্ট করতে। ভালো ভালো ছাত্ররা তো শিক্ষক হচ্ছেন না, শিক্ষক হচ্ছেন যারা আর কোনো অপশন নেই, ওনারা হতে হচ্ছে শিক্ষক। এবং অফকোর্স ওনাকে তখন চিন্তা করতে হয় যে আমাকে লেখাপড়ার, আমাকে ক্লাসের পাশাপাশি অন্য কোনো কিছু করে আমাকে এই জীবিকাটা শেষ করতে হবে, নির্ণয় করতে হবে। তখন ওনাকে প্রাইভেট টিউটরিং করতে হচ্ছে, অন্য কাজে ব্যস্ত থাকতে হচ্ছে। তো আমার যেহেতু রিসার্চ করা সুবিধা, পৃথিবীর অন্যান্য দেশে যাওয়ার সুযোগ হয়েছে, ইভেন আমাদের সমসাময়িক অর্থনীতির দেশ যদি ধরেন উগান্ডা অথবা ঘানা, ঘানাতে একটা প্রাইমারি স্কুলের পাশে শিক্ষকদের ডরমিটরি আছে, শিক্ষকদের পরিবার নিয়ে থাকার পূর্ণাঙ্গ ব্যবস্থা করা আছে। শিক্ষকরা ওখানে ফ্রি একটা অ্যাকোমোডেশন পান, তারপরে ওনাদেরকে একটা স্যালারি দেওয়া হয়, সেই স্যালারি দিয়ে ওনারা সম্মানের সাথে ওখানে একটা জীবিকা নির্বাহ করতে পারেন। আমরা কিন্তু আমাদের শিক্ষকদেরকে সেভাবে সম্মান দিইনি। তো আমাদের সম্মান না দেওয়ার কারণে যেটা হচ্ছে যে আমাদের যদি বাজেটের কথা বলি, তাহলে বাজেটের আমার কাছে মনে হয় যেটা বড় প্রায়োরিটি হবে যে আমাদের যে শিক্ষকদের সঠিক মূল্যায়ন করা। ওনারা সমাজের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ, ওনারা মানুষ করার কারিগর, এবং ওনাদেরকে রাষ্ট্রকে সম্মান করতে হবে, রাষ্ট্রকে একটা ডিসেন্ট স্যালারি প্রোভাইড করতে হবে, যে স্যালারি দিয়ে একজন শিক্ষক সম্মানের সাথে জীবিকা নির্বাহ করতে পারে। তাহলে এই প্রাইভেট টিউটরিং করানো বা এটা কিন্তু অমানসিক পরিশ্রম। অনেকে বলতে পারেন যে প্রাইভেট টিউটরিং করেন ওনারা ইনকাম করেন। এখন এখানে তিনটা বিষয় আছে, একটা হচ্ছে যে প্রাইভেট টিউটরিং সবাই করতে পারেন না, কিছু কিছু সাবজেক্টে প্রাইভেট টিউটরিং করার সুযোগ আছে। আপনি যদি বাংলা বা যদি ইতিহাস বা অন্যান্য সাবজেক্ট হন, প্রাইভেট টিউটরিং এর সুযোগ খুব সীমিত। যারা প্রাইভেট টিউটরিং করেন ওনাদেরকে কিন্তু অনেক বেশি এনার্জি কনজিউম করতে হয়, কারণ দিনের বেলা পড়িয়ে রাত্রের বেলা পড়ানো এটা কিন্তু খুব ইজি কাজ না, এবং বছরের পর বছর করা। আর থার্ড হচ্ছে যে যদি আমি ওনাকে সঠিক সম্মানিত দিতে পারতাম, তাহলে ওনাকে কিন্তু এত কষ্টকর পথ বেছে নিতে হতো না। উনি তাহলে ক্লাসে কনসেন্ট্রেট করতে পারতেন, ক্লাসে শিক্ষাটা দিতে পারতেন। তো যদি 5% বরাদ্দ হয়, তাহলে আমার কাছে মনে হয় যে প্রথম প্রায়োরিটি হবে আমাদের শিক্ষকদেরকে স্যালারি ওয়াইজ সঠিকভাবে মূল্যায়ন করে। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা গুরুত্বপূর্ণ, এবং এটা শিক্ষকদের অবস্থান সমাজের যে জায়গাতে থাকা উচিত সেই জায়গাতে আবার রিস্টোর করবে। দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে মনে হয় যে বাজেট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে টিচার্স ট্রেনিং কলেজের যে ক্যাপাসিটি, এবং এটা নিয়ে আমার এর আগে অ্যাক্সেস টু ইনফরমেশন যে একটা উইং ছিল, ওদের সঙ্গে কথা হয়েছে যে আমাদের সর্বোচ্চ যে ক্ষমতা, সেই ক্ষমতা ব্যবহার করলে একজন শিক্ষক তার সারা জীবনে দুবারের বেশি ট্রেনিং পাবেন না। আপনি ইমাজিন করেন যে আমাদের কি পরিমাণ ক্যাপাসিটি ক্রাইসিস। তার মানে আমি যাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দিচ্ছি, প্রাথমিক হোক আর মাধ্যমিক পর্যায়ে হোক, উনি যে একেবারে জীবনের শুরুতে একবার যে টিচার্স ট্রেনিং কলেজে ট্রেনিং পান, এরপরে সর্বোচ্চ আর একটা ট্রেনিং দেওয়া সম্ভব। আমাদের যে পরিমাণ টিচার্স ট্রেনিং কলেজ আছে এবং আমাদের যে পরিমাণ টিচারের সাপ্লাই আছে, একটা ট্রেনিং দিয়ে আপনার এই যে মডার্ন কারিকুলাম ডেভেলপমেন্ট হচ্ছে, এখন হাইব্রিড আসছে, এখন ইন্টারনেট আসছে, আপনি মাল্টিমিডিয়া ক্লাসরুম ইন্ট্রোডিউস করছেন, আপনি ডিজিটাল ক্লাসরুম ইন্ট্রোডিউস করছেন, এখন আপনি বলছেন যে ওয়ান ট্যাবলেট বা পার স্টুডেন্ট, এটা একটু ম্যাজিক না। আমাকে তো আমার টিচারকে টেকনিক্যালি সাউন্ড হতে হবে, আমার টিচারের টেকনিক্যাল এডুকেশন লাগবে, আমার টিচারের ডিজিটাল এডুকেশন লাগবে। আমাদের যারা টিচার আছে অনেকে আমার আব্বার বয়সী, অনেকে হয়তো আমার চাচার বয়সী, ওনাদের কিন্তু সেই ডিজিটাল এডুকেশন নাই, সেই ডিজিটাল লিটারেসি নাই। তো আমাদের তাহলে এই জিনিসটা যদি আমি ফুলফিল না করি, শুধু বড় বড় কথা উপর থেকে চাপিয়ে দিলাম যে হ্যাঁ ফোনের মাধ্যমে ক্লাস হবে, ফোনের মাধ্যমে ক্লাস কিভাবে হবে? ফোনের মাধ্যমে ক্লাস নেওয়ার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার সেটা কি আমাদের কাছে আছে কিনা, একটা গ্রামের মানে একজন শিক্ষকের আছে কিনা,
তার বাড়িতে ইন্টারনেট আছে কিনা সেগুলা নিশ্চিত না করে এরকম মানে এগুলো শুনতে খুব ভালো লাগে, মানে বলতে খুব ভালো লাগে, এবং আমেরিকার মডেল ইউকের মডেল বলতে পারি, কিন্তু আমাদের হোম গ্রোন মডেলটা একটু আমাদের চিন্তা করা দরকার এবং সেই জায়গায় ইনফ্রাস্ট্রাকচার দেওয়া দরকার। যদি অনলাইন ক্লাস হয় সেটা স্কুলকে ইকুইপ হতে হবে অনলাইন ক্লাস নেওয়ার জন্য, এই বার্ডেন টিচারের ঘাড়ে পড়তে পারে না। তো এই টিচার্স ট্রেনিং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার কাছে মনে হয় যে যদি বাজেটে বরাদ্দ বাড়ে, প্রথম কাজ হচ্ছে টিচারদেরকে শিক্ষকদেরকে সম্মানের জায়গায় পৌঁছানো এবং তাদেরকে একটা সম্মানজনক স্যালারি দেওয়া এখনকার মার্কেট বাজার দর অনুযায়ী। দ্বিতীয় হচ্ছে টিচার্স ট্রেনিং এর যাবতীয় ব্যবস্থা করা, যেন একজন শিক্ষক প্রতি 5 বছরে একবার ট্রেনিং পান। এটা খুবই ইম্পর্টেন্ট। এই 5 বছরে একবার ট্রেনিং পেলে ওনার যেমন লার্নিং প্যাডাগজি জানা হবে, নতুন টেকনোলজি সম্পর্কে জানা হবে, এবং এতে করে যেটা হবে যে শিক্ষার মানটা উন্নয়ন হবে, যে কে কিভাবে কাজ করছে সেটা হবে। আর থার্ড হচ্ছে যে আমাদের যদি বাজেটে বরাদ্দ থাকে তাহলে স্কুলগুলোকে বেটার করা। আপনারা যেহেতু ওয়াইপিএফ থেকে বিভিন্ন সময় স্কুলে গেছেন, এবং আমি ওয়াইপিএফ এর সবাইকে প্রমোট করি যে আপনাদের ফিল্ডে যাওয়া উচিত অ্যাজ এ সিনিয়র ফেলো। আমি যেহেতু প্রচুর ফিল্ডে যাই, আমাদের স্কুলগুলো কি অবস্থা, আপনি যদি যে কোনো একটা সরকারি স্কুলে যান, এই গরমের মধ্যে ওই ক্লাসরুমে বসে অঙ্ক শেখা অসম্ভব ব্যাপার। মানে আমরা যে কথা রাকিব স্যার বললেন যে এই যে ফাউন্ডেশনাল লিটারেসি কম, আমি যদি একটু অঙ্ক দিয়ে বলি যে ফাউন্ডেশন লিটারেসি কেমন, আমি ক্লাস 5-এর একটা বাচ্চাকে বলছি যে 5টা কলা 5টা বন্ধুকে ভাগ করে দিবা, এক একটা বন্ধু কটা করে কলা পাবে। এটা হচ্ছে ক্লাস 5-এর একটা ছেলেকে জিজ্ঞেস করছি আমরা ফাউন্ডেশন লিটারেসির কোয়েশ্চেন, অ্যান্সার করতে পারেনি 50%। তো এখন 50% কোয়েশ্চেন মানে বাচ্চা এটা জানে না যে 5টা কলা 5টা বন্ধুকে ভাগ করে দিলে কয়টা কলা একজনের হাতে পড়ে। এবং তাকে কিন্তু আমি ক্লাস 6-এ উঠিয়ে দিচ্ছি, একসময় সে ম্যাট্রিকও পাস করবে, ইন্টারমিডিয়েটও পাস করবে, এবার ইউনিভার্সিটিতে ভর্তি হবে। তো এই যে ফাউন্ডেশনাল ঘাটতি, এখন আমার ক্লাসরুম গুলা কি আনন্দময় ক্লাসরুম, নাকি আমাদের ক্লাসরুমটা হচ্ছে একটা খুব নিরানন্দময় বোরিং, মানে জোর করে বাসা থেকে ধাক্কা দিয়ে পাঠাচ্ছে যাচ্ছি। স্কুলে তো বাচ্চারা আনন্দের সঙ্গে যাবে, এই আমাদের ক্লাসরুম গুলাকে কি আমরা আনন্দময় করতে পেরেছি কিনা? আমাদের ক্লাসরুমে ইকুইপমেন্ট নাই, আমাদের রুমে ফ্যান থাকে না, ইলেকট্রিসিটি থাকে না, বেঞ্চ গুলো পুরানো হচ্ছে, চক ব্যবহার করছে, আমাদের ক্লাসরুমে কোনো ইকুইপমেন্ট নাই। তো আমাদের যদি সম্ভব হয় বাজেটে অ্যালোকেশন, আমাদের স্কুলগুলোকে আনন্দময় করা, স্কুলগুলোর ইকুইপমেন্ট বাড়ানো, স্কুলগুলোতে লাইব্রেরি নাই, স্কুলগুলোতে ডিজিটাল ল্যাব নাই। আমার একটা কাজ আছে সমীক্ষা ডিজিটাল ল্যাব নিয়ে, সেটা এক ভয়াবহ চিত্র, মানে সেটা নিয়ে অভিসন্দব লেখা যাবে যে আমাদের যে ল্যাপটপ, সেই ল্যাপটপ গুলো অনই পর্যন্ত হয় না। যে ল্যাপটপ গুলা দেওয়া হয়েছে সে বেশিরভাগ স্কুলে ল্যাপটপ খুঁজে পাওয়া যায় না, যে ল্যাপটপ কোথায়, কেউ বলতে পারে না ল্যাপটপ কোথায়। কিন্তু আমরা কিন্তু মুখ ভর্তি গল্প আছে যে আমাদের স্কুলগুলোতে ল্যাপটপ দেওয়া হয়েছে, আমাদের স্কুলগুলো ডিজিটাল ইকুইপমেন্ট আছে। তো স্কুলগুলোকে আনন্দময় করা, আমাদের দেশে অনেক মেধাবী মানুষ আছেন, আমাদেরকে আমেরিকার মডেল ফলো করতে হবে না, আমাদের নিজস্ব দেশীয় প্রেক্ষাপটে আমাদেরকে যেভাবে একটা স্কুলকে আনন্দময় করা যায়, সেখানে একটা গার্ডেন হতে পারে, তারা অনেক কাজ করতে পারে, এটাকে বাচ্চারা নিজেরা ক্লাসরুম পরিষ্কার করতে পারে, জাস্ট রিসোর্সটা রাইট ভাবে অ্যালোকেট করা, সেটা একটা বিষয়। তো আমার আমার হিসাবে 5% অ্যালোকেশন যদি বাড়ে, প্রথম হচ্ছে শিক্ষকদেরকে সম্মানের জায়গায় পৌঁছানো, দ্বিতীয় হচ্ছে টিচার ট্রেনিং, মানে আমাদের ক্যাপাসিটি বাড়ানোর জন্য টিচার্স ট্রেনিং অ্যাটলিস্ট 5 বছরে একবার একটা শিক্ষক পেতে পারেন, এবং তৃতীয় হচ্ছে স্কুলগুলোকে অনেক বেশি রিসোর্সফুল করা, যেন এটা একটা আনন্দময় জায়গা হয়। তাহলে আস্তে আস্তে এটার একটা ক্যাসকেডিং এফেক্টে আপনার আস্তে আস্তে করে লার্নিংটা ভালো হবে। তা না হলে এই স্পোরাটিক্যালি এখানে একটু ওখানে একটু হঠাৎ করে ল্যাপটপ এনে সবাইকে ধরা দিলাম, কোনো কাজ হবে না, মানে বিপ্লব হবে না। তো আমি এই এতটুকু বলে শেষ করছি, অন্যান্যদের কাছ থেকে আমি একটু শুনবো। ধন্যবাদ। থ্যাংক ইউ সঞ্জয় স্যার। আমরা খুব স্পেসিফিক কিছু রেকমেন্ডেশন পেয়েছি রিগার্ডিং এডুকেশন বাজেট, আমরা কিভাবে সেটাকে ইউটিলাইজ করতে পারি। এবং আমার কাছেও মনে হয় যে আসলে আমাদের যে লার্নিং পভার্টিটা রয়েছে সেটাও যদি সলভ করতে হয়, আমাদেরকে আহ, আমাদের যে টিচারদের উপরে সেখানে ইনভেস্ট করা ছাড়া আসলে কোনো উপায় নেই। আমরা যদি পাশের দেশগুলোতে দেখি, ভারতের মতো দেশগুলো, সেখানে হচ্ছে ভারত পাকিস্তান, সেই দেশগুলোতে হচ্ছে টিচারদের বেতন আমাদের থেকে অনেক অনেক বেশি। তো আমরা যদি টিচারদেরকে ঠিক মতো বেতন না দিই, আমরা তাহলে এক্সপেক্ট করতে পারি না যে যারা ভালো স্টুডেন্ট, যারা মোটিভেটেড আসলে টিচিং এর জন্য, তারাও এই লাইনে আসবে। সো এখানে মনে হয় যে আসলে একটা বড় কাজ করার সুযোগ রয়েছে। আহ, আমরা এডুকেশন পলিসি চেঞ্জিং নিয়ে অনেকবার কথা বলেছি যে আহ, আমাদের এডুকেশন রিফর্ম এমন একটা রিফর্ম যেখানে এটা একটা খুবই লং টার্ম গেম। আহ রাকিব ভাই অলরেডি বলেছেন যে অ্যাটলিস্ট আমাদের 12 বছর সময় লাগে আহ আমাদের যে পলিসিটা নিয়েছি সেটার ইম্প্যাক্টটা মেজার করতে। সো আমাদের যে পলিটিক্যাল সাইকেল গুলো আছে সেগুলো তো দেখা যায় অনেক সময় সেটা হচ্ছে খুব কম সময়ের জন্য থাকে। সো আমাদের যার কারণে তারা দেখা যায় যে
কোয়ালিটিতে তারা ইনভেস্ট না করে তারা ইনফ্রাস্ট্রাকচার, নাম্বারস এগুলোতে ইনভেস্ট করে, বিশ্ববিদ্যালয় বানানো, স্কুল বিল্ডিং বানানো এইগুলোতে। সো আমাদের যেই গভর্নমেন্ট গুলো আছে, আমরা আসলে কিভাবে এনশিওর করতে পারি যে তারা নন পার্টিসান লং টার্ম একটা ন্যাশনাল কনসেনসাসে যাইতে পারবে এডুকেশন পলিসি নিয়ে অন্তত, যাতে করে যখন এই পলিটিক্যাল সাইকেল গুলো চেঞ্জ হবে অ্যাটলিস্ট এডুকেশনের পলিসিটা ইনট্যাক্ট থাকবে। সেটার হয়তো নানা ধরনের ইনিশিয়েটিভ চেঞ্জ হতে পারে, অ্যাটলিস্ট আমাদের যেই কারিকুলাম সেটা ইনট্যাক্ট আমরা রাখতে পারবো। সেই কনসেনসাসটা আসলে কিভাবে আমরা তৈরি করতে পারি এমং দ্য পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড গভর্নমেন্ট। ফারাহ তাসনিম, এই বিষয়টা সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ স্যার। আমার মনে হয় সবচেয়ে কঠিন প্রশ্নটা আমাকে করা হচ্ছে, কারণ আমরা আমাদের দেশকে চিনি, আমাদের পলিটিশিয়ানসদের চিনি, আমাদের রিজিম চেঞ্জ হয়, রিজিম আসে, কিন্তু অনেক বিষয় দেখা যায় যে একই স্টাইলে একই কালচারে চলছে। এটা একটা লং টার্ম প্রসেস। তা আমি জাস্ট মানে শুরু করবো শেষ করবো দিয়ে যে উই হ্যাভ টু গ্রো আ কালচার। এই কালচারটা হবে যেটা হচ্ছে যে শুধু পলিটিশিয়ান না, ভোটার, সিটিজেন, প্যারেন্টস সবার মধ্যে হবে যে উই হ্যাভ টু রেজ রেসপন্সিবল সিটিজেন্স, এডুকেটেড রেসপন্সিবল সিটিজেন। এই জিনিসটা যদি বাবা বা সেটা হচ্ছে যে শিক্ষিত বাবা বা গরিব বাবা বা অশিক্ষিত বাবা মা সবার মধ্যে যদি এটা হয়, এবং সাথে সাথে স্টুডেন্ট এবং পলিটিশিয়ানস, এই জিনিসটা যতদিন না গ্রো করবে, মানে অর্থাৎ সমাজ থেকে যে যদি চাপটা না আসে যে হচ্ছে যে আমাদের এডুকেশন সিস্টেমটাকে স্টেবল রাখতে হবে এবং আমাদের নেক্সট জেনারেশনটাকে সেভাবে তৈরি করতে হবে, এই মানসিকতাটা না আসলে 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 আমাদের অনেক সিস্টেম আছে, আমাদের গভর্নেন্স সিস্টেমটা খুব সুন্দর, স্ট্রাকচার খুব ভালো, কিন্তু হচ্ছে যে সবার যে অ্যাকাউন্টেবিলিটির কথা বলা হচ্ছে, তারপরে হচ্ছে যে কি বলবো রেসপন্সিবিলিটি, মনিটরিং, হ্যাঁ, এই যে এভিডেন্স বেসে যে আমরা শুনছি, যে স্যাররা বললেন যে হচ্ছে যে কত রিপোর্ট আসছে যাচ্ছে, তাই না? তো এটা যদি ক্ষুদা কমিশন থেকে শুরু করে কমিশনও তৈরি হয়েছে অনেক, কিন্তু হচ্ছে যে আমাদের মধ্যে যদি কি বলবো এই ফিলিংটা তৈরি না হয়, কালচারটা তৈরি না হয়, এবং সেই ফিলিং এর বেসিসে যদি অ্যাকশন আমরা না যাই, তাহলে আসলে কনসেনসাস গ্রহণ করা কঠিন। তো তারপরেও আমি যেহেতু এটা অ্যান্সার করতে চাচ্ছি এবং তিনটা অ্যাসপেক্ট থেকে করবো আর কি, একটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যাসপেক্ট, একটা হচ্ছে পলিটিক্যাল অ্যাসপেক্ট, আর পরবর্তীতে যে কালচারের বিষয়টা আমি আগেই বললাম। তো আবারও শেষে বলতে চাই, তো যদি স্ট্রাকচারাল অ্যাসপেক্ট থেকে বলি, যে আমরা পাবলিক পলিসি এই বিষয়গুলো ক্লাসেও পড়াই কিভাবে কি হয়, হ্যাঁ, তো স্বাভাবিকভাবে বটম আপ অ্যাপ্রোচটাকে আমি বলবো যে একটু আগেও বলা হয়েছে যে এই যে রিফর্ম গুলো, রিফর্ম না, নতুন নতুন ইন্ট্রোডাকশন যেগুলো হয়েছে গত 10 বছরে স্টুডেন্টদের উপর স্কুলে, তো হচ্ছে যে এগুলো কিন্তু সবই টপ ডাউন ছিল। তো এখন যদি আবারও হচ্ছে যে টপ ডাউন, আমাদের কিন্তু সুন্দর সুন্দর অনেক, যেমন কি কি তৃতীয় ভাষা শিখার ব্যবস্থা, হ্যাঁ, বাইরের দেশে আছে, ওয়েস্টার্ন কান্ট্রি গুলো অনেক দেশেই আছে, কিন্তু হচ্ছে যেটা যদি হঠাৎ করে বাংলাদেশে ইন্ট্রোডিউস হয়, আমরা টিচার পাবো কোথায়? কয়জন ম্যান্ডারিন জানে আর কয়জন জাপানিজ জানে? ইংলিশ যেটা আছে সেটাই হচ্ছে যে 12 বছর পড়ে এসে আমরা তাদেরকে যখন ইংলিশে অ্যান্সার লেখানোর চেষ্টা করি, এবং আবার যখন ইংলিশ পড়ে এখনো হচ্ছে প্রপার নাউন ঠিক মতো তারা দিতে পারে না, মাস্টার্স এর অ্যান্সারেও আমরা এটা পাই। তো হচ্ছে যে সেই জন্য হচ্ছে যে যেটা করতে হবে এখন, যদি নতুন করে হচ্ছে যে সেই ধরনের লং টার্ম বেসড পলিসি এবং উইথ কনসেনসাস করতে চাই, তাহলে হচ্ছে যে বটম আপ অ্যাপ্রোচে যে একটা অবশ্যই ন্যাশনাল কমিশন আবার করতে হবে, এবং সেখানে হচ্ছে যে বটম আপ অ্যাপ্রোচ, অর্থাৎ এই যে এই পর্যন্ত যত রিপোর্ট আসছে সেই রিপোর্ট গুলো আমলে নিতে হবে, এবং প্রয়োজন হলে আসলে কি অবস্থা নিচ্ছে, যেমন হচ্ছে যে টিচার যেমন কষ্ট আছে সেটাও ঠিক, আবার টিচাররা হচ্ছে যে কি বলবো তাদের মধ্যে একটা অ্যাপেথি আছে, যে তারাও কি হলো না হলো। এখানে আমার অনেক স্টুডেন্ট কিন্তু হচ্ছে যে প্রাইমারি টিচার হয়ে তারা কাজ করছে, তারা ফিরে এসে বলছে যে আমি একটা কি বলবো একটা আনন্দ নিয়ে বা একটা অনেক উদ্যম নিয়ে গেছিলাম যে কিছু করব। আমি ওদেরকে বলি তোমরা ভেবো না যে প্রাইমারি স্কুলের চাকরি এটা খুব লো জব, তোমরা কিন্তু মানুষ তৈরি করবা। তো তখন বলছে যে ম্যাডাম, আমাদের সাথে যারা সিনিয়ররা আছে তারা যে স্টাইল এবং যে অবস্থায় আছে, তাদেরকে ইয়ে করে হচ্ছে যে নতুন কিছু করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য।
তো হচ্ছে যে এই বিষয়গুলো হচ্ছে যে তাতে মেন্টাল বুস্ট আপ এবং হচ্ছে যে আরো কিছু করার যে এটা এই বিষয়টা একটা ছোট উদাহরণ দিলাম, অর্থাৎ হচ্ছে যে সার্ভে, বেসলাইন সার্ভে লাগবে এবং যেখানে হচ্ছে যে লুপ হোল, তারপরে চ্যালেঞ্জেস, গ্যাপ, যেগুলো এগুলো হচ্ছে যে কেন আমরা বাচ্চারা শিখতে পারছে না, এটা কি শুধু কারিকুলামের সমস্যা নাকি কি আরো কোথায় কি আছে। সবাই কিন্তু পিটিআই করা আছে, প্রত্যেকটা টিচারের পিটিআই ট্রেনিং করা আছে কিন্তু। তারপরে হচ্ছে যে সব এই বিষয়গুলো হচ্ছে যে ফিল্ড থেকে নিয়ে তারপরে তাদের ডিসিশনটা নিতে হবে এবং হচ্ছে যে লং টার্ম প্রসেস এটা, এবং হচ্ছে যে গভর্নমেন্টকে হচ্ছে যে বিভিন্ন ধরনের আউটসোর্সিং এ আসতে হবে, মানে শুধু যে গভর্নমেন্টের মাধ্যমে সবকিছু হবে তা না, বিভিন্ন ধরনের এনজিও এবং আরো অন্যান্য প্রতিষ্ঠানের সাথে কাজ করতে হবে এবং আলটিমেটলি হচ্ছে যে ইউনিসেফ ফাইনালে আসবে। এবং এখন আমি যদি আসি, ওয়ার্ল্ড ব্যাংক তো আছেই, কিন্তু হচ্ছে যে পলিটিক্যাল আসপেক্টটা, যেটা আমাদের স্যার বললেন যে ভিশন মিশনটা ঠিক করতে হবে, কিন্তু আমরা হচ্ছে এমন জাতি যাদের হচ্ছে যে সংবিধানের মূলনীতি আমরা চেঞ্জ করি কিছুদিন পর পর, ঠিক আছে। আমাদের হচ্ছে যে সত্যিকার অর্থে হচ্ছে ভিশন মিশন, যে আমরা শিক্ষার মাধ্যমে জাতিকে এই ধরনের জাতি তৈরি করতে চাই। হ্যাঁ, এখন মানে একবার মনে হচ্ছে যে বলি যে এটা সংবিধানেই থাকা দরকার, বা হয়তো আছে কোনোভাবে আমরা যদি ব্যাখ্যা দিতে চাই, কিন্তু আমরা তো সে মূলনীতিটাও আমরা চেঞ্জ করে আবার নিয়ে আসি, আবার ইয়ে করে, এটা নিয়ে তো চলতেই আছে কাটাচাটা। কিন্তু তার মধ্যেও হচ্ছে যে যাই হোক আমাদেরকে হচ্ছে যে এই যে ভিশন মিশন ঠিক করতে হবে এবং এই ক্ষেত্রে যে নতুন যে কমিশনটা তৈরি হবে, আমরা দেখেছি যে এই যে লাস্ট এই যে জুলাই সনদ এবং হচ্ছে সংস্কারের জন্য হচ্ছে যে কমিশনটা তৈরি হয়েছিল, সেটাও বলা হচ্ছে যে কনসেনসাস তৈরির জন্য, এবং সেখানেও বিভিন্ন ধরনের হচ্ছে যে এলিমেন্টকে একসাথে করা হয়েছে। কিন্তু এখানে এই ক্ষেত্রে হচ্ছে স্টেক হোল্ডার, সেটা স্টুডেন্ট, টিচার্স, প্যারেন্টস, হ্যাঁ, এছাড়াও আরো যে রিলেটেড স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে এখানে নিয়ে আসতে হবে। শুধুমাত্র হচ্ছে যে বাইরে থেকে ডিগ্রি করে নিয়ে আসছে বড় এক্সপার্ট, হ্যাঁ, শুধু এটা হবে না, হচ্ছে যে আবার হচ্ছে যে অন্যান্য ফিনল্যান্ডে কি হচ্ছে সেটা দেখার জন্য জাপানের প্রাইমারি সিস্টেমটা খুবই মানে ফেমাস, আমার দেখা আছে আসলে সুন্দর, কিন্তু হচ্ছে সেটার জন্য আমরা যে দল বেঁধে যাব টাকা খরচ করে সেটা না, হচ্ছে যে সব ধরনের হচ্ছে এদেরকে নিয়ে এসে আমি বলছি যে ইনফরমেশনের ভিত্তিতে সব স্টেক হোল্ডারকে একসাথে নিয়ে যদি কাজটা করা হয়, এবং স্টেক হোল্ডারদের পাশাপাশি পলিটিক্যাল যে সেগমেন্টস গুলো আমাদের আছে, পলিটিক্যাল সেগমেন্টস, এবং এখানে এই মুহূর্তে যেমন হচ্ছে যে যদি বলি যে বড় দলগুলো আছেন হচ্ছে যে বর্তমান সরকার, বিএনপি, তারপরে জামাতে ইসলামী, এনসিপি এবং আরো বাম দল আছে, কিন্তু হচ্ছে যে আওয়ামী লীগ এই মুহূর্তে হচ্ছে যে ইয়েতে নাই, কিন্তু কিন্তু জনগণের একটা অংশ কিন্তু এখনো তাদের পক্ষে এর বেশি পড়ে। তো ফলে কি হবে আমরা জানি না। হ্যাঁ, তো সেজন্য হচ্ছে যে সব সেগমেন্টকেই হচ্ছে পলিটিক্যাল সেগমেন্টকে কোনো না কোনো ভাবে ডিরেক্টলি অনডিরেক্টলি হচ্ছে যে এই কমিশনে বা এই আলোচনার মধ্যে বিভিন্ন লেভেল আছে, কোনো না কোনো লেভেলে নিয়ে এসে হচ্ছে যে সেগুলো আমরা এনে হচ্ছে যে কনসেনসাসটা তৈরি করতে হবে এবং এখানে হচ্ছে যে একটা নন পলিটিক্যাল ইয়ে আনতে হবে, কিন্তু এটা সত্যি খুব কঠিন হবে, কারণ পলিটিক্যাল বিষয় থাকে, কারণ হচ্ছে যে টেক্সট নিয়ে প্রবলেম কিন্তু সব দেশেই আছে। টেক্সটে বিশেষ করে টেক্সট সবসময় হচ্ছে টেক্সটের মাধ্যমে ইতিহাস আসে। হ্যাঁ, যদি হচ্ছে যে প্রাইমারি লেভেল, কিন্তু প্রাইমারি লেভেলেও কিন্তু আমাদের ইতিহাসটা লেখা থাকে। তো হচ্ছে যে এই যে টেক্সটের যে ইতিহাসের সাথে জাস্টিস করতে হবে, আমি যে দলেরই হোক না কেন, আমি যে দলই ইয়েতে আসুক, তাদেরকে হচ্ছে যে বলতে হবে যে না, আমরা এই ব্যাপারে কোনো ইয়ে করবো না, আমরা ইতিহাসটাকে ঠিক রাখবো। না হলে যে টেক্সটের যে নিয়ে যে প্রবলেমটা, এটা কিন্তু হচ্ছে যে শুধু যে আমাদের বাংলাদেশে যে আছে যে কি বললেন ইতিহাসের ঠিক মতো না, ইতিহাস যে এখন আমি শিওর যে আবার পরিবর্তন হবে, টেক্সট যে কি কি লেখা ছিল, এবং আমরা যেমন আমি
হচ্ছে যে এরশাদের সময়, এরশাদ জেনারেল এরশাদের সময়, সেই সময় হচ্ছে যে একরকম টেক্সট বা ইয়ে জেনেছি, আমাদের পরের জেনারেশন আরেকভাবে জেনেছে। আমাদের এই যে রিসেন্ট ছেলেমেয়েরা তারা কিন্তু এই যে যারা আন্দোলন করছে তারা কিন্তু আরেক ইতিহাস পড়ে আসছে। তো এই বিষয়গুলো হচ্ছে যে কি বলবো, এগুলো যদি হচ্ছে যে যে তাদেরকে প্রমিস করতে হবে যে না আমরা এটাতে যাবো না, ইটস রিয়েলি হার্ড। ইটস রিয়েলি হার্ড, এই কন্ট্রোভার্সি থাকবে, কারণ যেমন হচ্ছে যে জাপান চায়নার সাথে কি আচরণ করেছে এটা নিয়ে হচ্ছে যে জাপানের টেক্সটে কি লেখা আছে এটা নিয়ে চায়নার সাথে জাপানের হচ্ছে যে টেক্সট কন্ট্রোভার্সি, কিন্তু আমি সে কবে পিএইচডি করতে গেছি তখনও ছিল, তখনও দেখেছি, এখনো চলছে। কিন্তু তারপরে কিন্তু উই ক্যান ওভারকাম দিস, যে এটা এগুলো উপরে হয়তো চলবে, হ্যাঁ, যে এগুলো চলবে, কিন্তু যদি আমাদের বেসিক স্ট্রাকচারে যদি সমস্যা না করে তাহলে এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। আর হচ্ছে যে ওই যেটা বলছে যে আমরা চাইবো যে হচ্ছে যে আমাদের সবার মধ্যে একটা ইয়ে থাকবে, এটা শুধু পলিটিক্যাল কি বলবো, যে পলিটিক্যাল রিজমে যারা আছে বা ডিসিশন মেকার যারা আছে শুধু তারা না, সবার মধ্যে যে উই ওয়ান্ট, আপনি কি বলবো, যে সিটিজেন্স, এমন সিটিজেন যারা হচ্ছে যে রেসপন্সিবল হবে, এডুকেটেড হবে, স্কিল হবে। তার পাশাপাশি আরেকটা জিনিস যেটা মানে আমি পার্টিকুলারলি বলবো, যেটা হচ্ছে যে মানে শুধু আমার বিষয় না, মানে আমার মতামত না, আমার বাবা উনি রিটায়ার্ড প্রফেসর, ফিলোসফির প্রফেসর ছিলেন। তো উনি যেটা সবসময় বলে, ইথিক্স ইন এডুকেশন। আমাদের, আমরা জাতি হিসেবে নিজেদেরকে যতই গর্ব করি, আমাদের সমস্যা আছে বলেই আজকে আজকে আমরা স্ট্রং একটা সিস্টেম তৈরি করতে পারিনি। শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কিন্তু হাইলি হচ্ছে যে বিভেদ আছে এবং হচ্ছে যে তারা সিভিল ওয়ারের মধ্যে দিয়ে গেছে, কিন্তু তারপরে তাদের এডুকেশন সিস্টেমটা অনেক শক্তিশালী। কিন্তু হচ্ছে যে এই এই ইথিক্স এর যে সমস্যাটা, এইটা যে প্রাইমারি লেভেল থেকে হচ্ছে যে কারিকুলামে হচ্ছে যে ইথিক্স এর বিষয়টা নিয়ে আসতে হবে, এবং কিভাবে গুড সিটিজেন হওয়া যায়, এই লাইনে দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে। আমরা কিন্তু এখনো হচ্ছে যে লাইনে দাঁড়িয়ে থাকতে পছন্দ করি না। তো এই লাইনে দাঁড়ানো শিখা থেকে শুরু করে সবকিছুই হচ্ছে যে থাকতে হবে আমাদের, কি বলবো, এই যে একদম প্রাইমারি লেভেল থেকে এইসব আসলে হচ্ছে যে আমাদের রিপোর্টে এবং আমাদের প্রেজেন্টেশনে যেটা বলেছে যে সোশিও ইমোশনাল লার্নিং, এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। এবং হচ্ছে যে যেটা আর শেষে আমি মানে জাস্ট যে মানে সঞ্চয় স্যার যেটা বললেন যে ডিজিটাল লার্নিং, যে বিষয়টা যে উনি যেটা বলেছেন যে ওনার রিপোর্ট আছে সেরকম বিষয়কর। তো আমি বলছি যে স্যার আমরা সেটা ইয়ে পেয়েছি। আমরা ভেবেছিলাম যে এসএসসি এইচএসসি তে তারা আইসিটি তে এত নাম্বার পেয়েছে, তা আমরা কারিকুলামে হচ্ছে আমাদের কারিকুলামে যে জেনারেল কিছু এডুকেশন কোর্স রাখতে হয়, তো সেখানে আমরা যেহেতু পলিটিক্যাল সায়েন্স, তো ডিজিটাল সোসাইটি রেখেছি। অর্থাৎ তারা অলরেডি তো জানে কিভাবে টাইপ করতে হয়, কিভাবে এক্সেলে লিখতে হয়, ওয়ার্ডে লিখতে হয়, তাহলে তারপরে হচ্ছে ডিজিটালাইজেশন কিভাবে সোসাইটিকে এফেক্ট করে সেইটার জন্য আমরা একটা কোর্স রেখেছিলাম। পরে দেখছি যে এটা আর কোনো মানে এটা তাদের কোনো কাজে আসছে না, কারণ ভালো করে যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তোমরা তো আইসিটি তে এত পেয়েছো, তোমরা দেখছি যে তারা কম্পিউটারই চালাতে জানে না, তোমাদের ল্যাব ছিল কিনা। তো দেখা যাচ্ছে যে জাস্ট লিখে পরীক্ষা দিয়ে এসছে, কিন্তু তারা কম্পিউটার অনেকে টাচই করেনি, অনেকে বলেছে হ্যাঁ ল্যাব আছে, কিন্তু তাদের সেখানে যাওয়া হয়নি। তো হচ্ছে যে ফলে যে এই কোঅর্ডিনেশনটা এবং হচ্ছে যে এই বিষয়টা জাস্ট দিলাম কাগজে কলমে আছে, কিন্তু প্র্যাকটিক্যালি নাই। তো এই সবকিছু মিলে হচ্ছে যে এটা আমি জাস্ট ফাইনালি আবারও বলছি যে স্ট্রাকচারালি বটম আপ অ্যাপ্রোচে তাদেরকে করতে হবে। দুই হচ্ছে যে একটা প্রমিস থাকতে হবে পলিটিক্যাল ইয়েতে থেকে, এবং সব স্টেক হোল্ডার্সকে নিয়ে এই কমিশনটা করতে হবে, এবং লং টার্ম মিশন ভিশন থাকতে হবে, যেটা চেঞ্জ করা যাবে না, এখানে পলিটিক্যাল অ্যাসপেক্ট, রিলিজিয়াস অ্যাসপেক্ট আনা যাবে না। আর ফাইনালি হচ্ছে যে কালচারটা গ্রো করতে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। খুবই ইম্পর্টেন্ট একটা স্পেক একটু জানতে পারলাম, কারণ আমরা যখন চিন্তা করি তখন মনে করি যে না আমাদের কনসেনসাসে পুরোটাতে আসতে হবে, কিন্তু আসলে টেক্সটটাতে কনসেনসাস আসা আসলে খুবই কঠিন, যেটা বুঝতে পারলাম এবং অন্যান্য দেশের যে উদাহরণটা দিলেন। বাট অ্যাটলিস্ট উই ক্যান ট্রাই যে যদি আমাদের ফিলোসফিক্যাল ভিউটাতে আমরা যদি কনসেনসাসে আসতে পারি, যে আমরা আসলে একজন স্টুডেন্টকে
সে যখন ক্লাস 5 পাস করছে, ক্লাস 10 পাস করছে কিংবা গ্রাজুয়েট হচ্ছে, তার আসলে কোনগুলো খুব ভালোভাবে জানা উচিত, টিচার টিচারদের কেমন হওয়া উচিত, বেতন কেমন হচ্ছে, এই বিষয়গুলোতে যদি অ্যাটলিস্ট আমরা কনসেনসাসে আসতে পারি, তাহলে হয়তো অ্যাটলিস্ট আমাদের যে ইস্যু গুলো আছে সেগুলো হয়তো সলভ করা সম্ভব হবে। আহ আমাদের আজকে আমরা হোল এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলছি, বাট খুবই টাফ আসলে সবগুলো বিষয় নিয়েই কথা বলা এত কম সময়ের মধ্যে। বাট তবুও যদি আমরা একটু গ্রাজুয়েট এমপ্লয়াবিলিটির দিকে যাই, যে আমাদের যে গ্রাজুয়েট আমরা তৈরি করছি, প্রতি আহ, জেলায় জেলায় এখন ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, ন্যাশনাল ইউনিভার্সিটি তো আছেই। এখান থেকে যারা বের হচ্ছে, আমরা একটা প্যারাডক্সের মধ্যে আছি, গ্রাজুয়েট বাট তারা কোনো চাকরি পাচ্ছে না। আহ, আমাদের যে সকল ইউনিভার্সিটি গুলো আছে তাদের যে পড়ালেখার যে কারিকুলাম, সেটার সাথে আমাদের যে এমপ্লয়মেন্টের জন্য যে স্কিল গুলো প্রয়োজন সেটার সাথে আমরা একটা মিসম্যাচ দেখতে পাই। সেই ধরনের অনেকগুলো প্রবলেম আমরা দেখতে পাই। সো তৌফিক হাসান ভাইয়ের কাছে একটু আমি যাবো, যেহেতু ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, ইউথদের সাথে কাজ করে। আপনার কাছে কি মনে হয় যে আমাদের এই যে এমপ্লয়মেন্ট ক্রাইসিসটা আছে, এইটা আসলে কিভাবে আসলে সলভ করা যেতে পারে? অনেকগুলো স্টেপ থাকতে পারে, অনেকগুলো হচ্ছে ইন্টারভেনশন প্রয়োজন আছে হয়তো, বাট কোনগুলো আসলে আমাদের এখন থেকে শুরু করা উচিত, যাতে করে আমরা ফিউচারে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অলরেডি আমাদের শেষের পথে আমরা চলে এসেছি, বাট তবুও যতটুকু আছে সেটাকে আমরা কাজে লাগাতে পারি। থ্যাংক ইউ সাদ। হ্যাঁ, এটা অবশ্য আম, মানে খুবই গুরুত্বপূর্ণ। এই দিকটা একটা তো যেটা আলোচনার মানে কন্টিনিউটি থেকে বোঝা যাচ্ছে যে ইউনিভার্সিটি যেই সব স্টুডেন্টদেরকে ইনটেক করছে, মানে আমরা যখন ইউনিভার্সিটিতে যাই সবাই যে আমরা খুব মানে সলিড একটা লার্নিং ফাউন্ডেশন নিয়ে যাচ্ছি হায়ার এডুকেশনের জন্য, সেটা না, একটা ঘাটতি নিয়েই যাচ্ছি। সো মানে ইনটেকটাই যে খুব স্ট্রং সেটা একটা সেটা ব্যাপারটা না। আর এর বাইরে যে বিষয়টা সেটা তুমি খানিকটা একটু টাচ করলে, যে আসলে আমরা যখন এমপ্লয়াবিলিটি নিয়ে কথা বলি বা চিন্তা করি, আসলে হায়ার এডুকেশন পলিসি এবং এমপ্লয়মেন্ট পলিসি এই দুইটা আসলে কতটা ইন্টিগ্রেটেড এবং এটা কি ডেটা ড্রিভেন কিনা, সেটা এখানে এখানে একটা বড় গ্যাপ আছে। আমাদের আসলে এমপ্লয়মেন্টটা কোথায় আছে, এটা কি আমাদের হায়ার এডুকেশন পলিসিতে রিফ্লেক্ট করে কিনা? আমরা যখন ফর এক্সাম্পল আমাদের সেক্টর গুলা কি আছে এমপ্লয়মেন্টের, আমরা দেখি আরএমজি, আমাদের এগ্রিকালচার। এখন আরএমজি রিলেটেড টেক্সটাইল ইউনিভার্সিটি আমাদের কয়টা আছে, আর জেনারেল ইউনিভার্সিটি কয়টা আছে? আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি কয়টা আছে, জেনারেল ইউনিভার্সিটি কয়টা আছে? 300। আমাদের যদি সবগুলো কনস্টিটিউয়েন্সিতে একটা করে ইউনিভার্সিটি হয়, সেইখানে সেটা কোন ধরনের ইউনিভার্সিটি হবে, সেটার সাথে এমপ্লয়মেন্ট মার্কেটের রেলেভেন্সটা কতটুকু, এটা কি কখনো আমরা সত্যিকারের তথ্য উপাত্ত দিয়ে বিশ্লেষণ করছি কিনা? আহ সেইটা আমার মনে হয় একটা বড় ঘাটতি আছে, যার ফলে হচ্ছে আমরা গ্র্যাজুয়েট আসছে অনেক, কিন্তু সেই গ্র্যাজুয়েটদের একটা তো স্কিলের ঘাটতি আছেই, আর একটা হচ্ছে ওই গ্র্যাজুয়েটটার রিলেভেন্ট এমপ্লয়মেন্ট সেক্টর আছে কিনা, সেটা আরেকটা প্রশ্ন। তো আমার কাছে মনে হয় এই জন্য আহ, এই এই তথ্যপাত্রগুলা খুব দরকার, যে আসলে আমাদের কতগুলা জব আছে, সেই জবগুলা বা এমপ্লয়মেন্ট গুলা আসলে কোন ধরনের, আমাদেরকে ইঞ্জিনিয়ার বেশি লাগছে না আমাদের টেকনিশিয়ান বেশি লাগছে? তো আমাদের যদি ইঞ্জিনিয়ার লাগে হচ্ছে 500, টেকনিশিয়ান লাগে 5,000, আমরা কি 5,000 ইঞ্জিনিয়ার বানিয়ে 500 টেকনিশিয়ান বানাচ্ছি কিনা? আহ সেই ক্ষেত্রে তো আমার মানে সেক্টরের সাথে বা ডিমান্ডের সাথে আমার সাপ্লাই তো মিট করছে না। তো এগুলো খুব মানে আমার মনে হয় যে খুব স্ট্র্যাটেজিক্যালি দেখতে হবে আর কি। আহ সেই বিষয়টা আমার মনে হয় ন্যাশনাল হায়ার এডুকেশন যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এখন যেটা চলছে সেটা হচ্ছে 2018 2030, সেখানে একটা গড়পড়তা বলা হচ্ছে যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন বাড়াতে হবে, কিন্তু ইন্ডাস্ট্রি একাডেমিয়ার রিলেশনশিপটা কি হবে, এই কমপ্লিমেন্টারিটা কি হবে, সেটা খুব ভালোভাবে ডিফাইন করা নাই। আমি আশা করবো যে নেক্সট স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ এটা খুব মানে তথ্য উপাত্ত সহ হায়ার এডুকেশনের যে ডাইরেকশনটা হবে সেটা এই উপাত্ত ভিত্তিক হবে আর কি, ডেটা ড্রিভেন হবে, রাদার দেন যে খুব গড়পড়তা আমরা বলে দিলাম যে না, 2টা ওয়ার্কশপ করব ইন্ডাস্ট্রির সাথে ইউনিভার্সিটির, এবং সেখান থেকে আমরা মানে একজন আরেকজনকে কন্ট্রিবিউট করতে পারবো। সো এটা একটা বিষয়। সো আমার মনে হয় যে যদি সলিউশনের কথা চিন্তা করি, যেটা প্রথমে বললাম যে একটা প্রপার রোবাস্ট ন্যাশনাল একটা লেবার মার্কেট ইনফরমেশন সিস্টেম থাকা উচিত। আহ তারপরে সেই অনুযায়ী আমাদের একটা স্ট্রঙ্গার ইন্ডাস্ট্রি ইনভলভমেন্ট থাকা উচিত হায়ার এডুকেশনের সাথে, এবং ইন্ডাস্ট্রিগুলোরও রেসপন্সিবিলিটি আছে যে আমাদের মানে আমরা আসলে কোন ধরনের ইন্ডাস্ট্রি, আমরা কি শুধু
আমরা কি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, আমাদের কি R&D প্রচুর হয়, নাকি আমরা বাইরে থেকে জিনিস এনে এখানে শুধু সেলস, মানে সেলস এন্ড মার্কেটিং, বাংলাদেশ তো একটা বড় বাজার, নাকি আমরা শুধু সেলস এন্ড মার্কেটিং এ আমাদের বেশি জোর দিচ্ছি? তো আহ, ওই বিষয়গুলোকে মানে ওই বিষয়গুলোর উপর খেয়াল করেই আসলে এই রিলেশনশিপটা বিল্ড হবে আর কি। তো আরেকটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রি গুলো আসলে আহ বিদেশে আমরা যেটা দেখি, বিদেশে সবকিছু যে আমাদের একদম এক্স্যাক্টলি ওই ওই মডেলেই জানতে হবে বাংলাদেশে তা না, কিন্তু ইন্ডাস্ট্রির একটা বড় ফান্ড ইউনিভার্সিটিতে আসে তাদের নতুন নতুন নলেজ বাড়ানোর জন্য, বা নতুন আহ যেই জিনিস ইনোভেশন গুলো তাদের দরকার সেগুলোর জন্য। আমাদের এখানে ওইটা অতটা নাই, সো এটা একটু জোরদার করা উচিত, যে ইন্ডাস্ট্রি নিজের থেকে স্বতঃপ্রণোদিত হয়ে একাডেমিয়ার সাথে যদি একটু সম্পর্কটা বাড়ায়। তবে এটা আবার মানে রিলেশনশিপটা আবার মিউচুয়াল হতে হবে, যে ফান্ড মানে ওই ইউনিভার্সিটির ওই ক্যাপাবিলিটিসটা থাকতে হবে ওই ডিমান্ডটাকে মিট করার জন্য, বা ওই সদিচ্ছাটা থাকতে হবে। আমাদের তো পাবলিক ইউনিভার্সিটি তো পুরোপুরি স্টেট ফাইন্যান্সড মোটামুটি, অনেক মানে বলা যায় 100% ক্ষেত্রেই, যার ফলে ওই অন্টারপ্রেনিউরিয়াল অ্যাটিটিউডটাও কিন্তু আমাদের খুব একটা রিফ্লেক্টেড হয় না ইউনিভার্সিটিতে, যে পার্টিকুলারলি পাবলিক ইউনিভার্সিটিতে, যে এই 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 যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন থেকে কিন্তু ইন্ডাস্ট্রি একটা ইউনিভার্সিটি গুলো একটা বড় একটা আর্নিং সোর্স হতে পারে। সেই সেই বিষয়গুলোতে আমার মনে হয় পাবলিক ইউনিভার্সিটি গুলো হয়তো আরেকটু নজর দিতে পারে, যে কিভাবে একটা অন্টারপ্রেনিউরিয়াল একটা অ্যাপ্রোচে ইন্ডাস্ট্রির সাথে কানেক্ট করা যায় নিজেদেরকে। আরেকটা বিষয় আমি একটু জোর দিব, যেটা হয়তো তোমাদের ওয়াইপিএফ এর প্রেজেন্টেশনে ছিল, যে ইন্টার্নশিপ স্টুডেন্টদেরকে আসলে প্র্যাকটিক্যাল লার্নিং দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। ইন্টার্নশিপটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা নন ক্রেডিট একটা অ্যারেঞ্জমেন্ট, কিন্তু এটা যদি আসলে একটা ক্রেডিট অ্যারেঞ্জমেন্ট করা যায়, তাহলে হয়তো জিনিসটা আরেকটু ফর্মালাইজ একটা রূপ পাবে। ফর এক্সাম্পল, আমি যখন, আবার রাকিবও হয়তো এটার সাথে একমত হবে, যে আমরা যখন এডুকেশনে ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স করেছি, আমাদের একটা সেমিস্টার ছিল যে আমাদের 6 মাসের জন্য একটা স্কুলে পড়াতে হবে। এখন ওইটা যে ওইটার অনেকগুলো উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য হচ্ছে আমরা যে লার্নিং থিওরি গুলো শিখছি সেটা আমি হয়তো একটু অ্যাপ্লাই করার একটা ক্ষেত্র আমাকে তৈরি করে দিচ্ছি, কিন্তু এর বাইরেও আসলে একটা স্কুল কিভাবে চলে, এটা কিন্তু আসলে একটা স্কুলে আমি যদি 6 মাস না পড়াই, তাহলে ওই স্কুলের গভর্নেন্স, ওই স্কুলের এনভায়রনমেন্ট, স্টুডেন্ট টিচার যে রিলেশনশিপ, যেগুলো আমি সবসময় থিওরিতে পড়েছি, সেটা কিন্তু আমি বুঝতে পারতাম না কখনোই। এটা একটা বিষয়। প্লাস হচ্ছে ওইখান থেকে কিন্তু আমার, যদি আমার ইচ্ছা থাকে টিচিং এ ক্যারিয়ার ডেভেলপ করার জন্য বা টিচিং রিলেটেড, ওই 6 মাসের ইন্টার্নশিপটা কিন্তু আমাকে অনেকখানি এগিয়ে নিচ্ছে অন্য যে কোনো একটা একজন গ্র্যাজুয়েটের থেকে। তো আমার মনে হয় ইন্টার্নশিপটাকে একটা রেলেভেন্ট সেক্টরে ইন্টার্নশিপটাকে আরেকটু আমার মনে হয় গুরুত্ব সহকারে দেখা উচিত। সবশেষে যেটা বলবো, আমার মনে হয় যে আমরা আসলে ইউনিভার্সিটিগুলো এখনো খুব কন্টেন্ট বেসড লার্নিং, মানে আমরা আসলে কন্টেন্ট পড়াই, এক্সাম নেই, সেখান থেকে একটু আউটকাম বেসড, সত্যিকারের আউটকাম বেসড বা মানে কেপাবিলিটিস বেসড বা স্কিল বেসড লার্নিং যদি আমরা শিফট করতে পারি, তাহলে সেটাও হয়তো এমপ্লয়াবিলিটির ক্ষেত্রে স্টুডেন্টদেরকে অনেকটা হেল্প করবে। সো একটা মাইন্ডসেট বা যেভাবে আমরা এখনকার যে টিচিং লার্নিং পদ্ধতিটা আছে, সেটাও হয়তো খানিকটা মানে মডার্নাইজ করার বা আরেকটু প্র্যাকটিক্যালি ওরিয়েন্ট হওয়ার সুযোগ আছে। সো আমার কাছে মনে হয় আমি এটুকু বলেই শেষ করতে চাই। আমি শিওর যে এখানে হয়তো আরো অনেকে মতামত দিবেন। এটা এটা একটা আসলে অনেক, বলবো যে ব্যাপ্তিটা অনেক বড়, অনেকগুলো অ্যাঙ্গেল থেকে আসলে এটা দেখার সুযোগ আছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ তৌফিক ভাই। আপনি যখন ডেটা নিয়ে কথা বলছেন তখন আমার নিজের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স এর কথা মনে পড়লো। আমাদের আসলে মনে হয় যে সবচেয়ে বড় যে ঘাটতিটা আছে সেটা হচ্ছে আমাদের পর্যাপ্ত ডেটা না থাকে। কারণ আমরা হচ্ছে রংপুর ডিভিশনে একটা রিসার্চ করতে চাচ্ছি, সেইখানে আমাদের ড্রপ আউট রেটটা জানা প্রয়োজন। তো আমরা বিগার লেন্সে বোর্ডে ড্রপ আউট রেটটা জানতে পারছি, কিন্তু দেখা গেছে যে ওই জেলা ওয়াইজ যে সেটা খুঁজে পাবো সেটা পাচ্ছি না। এরপর আমরা দেখলাম যে বোর্ড থেকে তাদের এসএসসি এর একটা রেজাল্ট দিয়েছে। সো ওইখানে ওরা জাস্ট টেক্সট আকারে দিয়েছে, ওটা জাস্ট ওরা যদি আমাদেরকে মানে অনেকগুলো স্কুল, যতগুলো একটা জেলাতে স্কুল থাকে সবগুলো টেক্সট আকারে, ওটা যদি তারা জাস্ট একটা শিটেও দিত, তাও কিন্তু এখান থেকে আমাদের হচ্ছে অ্যানালাইসিস করাটা খুব ইজি হতো। কিন্তু এই ধরনের যে ডেটা না থাকে, এই কারণে কিন্তু আসলে আমাদের এই যে আহ, প্রতিনিয়ত আমাদের শুধুমাত্র আমাদের যে ইউনিভার্সিটির ইস্যু সেটা তো আছেই, কিন্তু এর বাইরেও এই যে এতগুলো ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল কলেজগুলো রয়েছে, সেখানে আমরা প্রতিনিয়ত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আরো অন্যান্য সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট, এগুলোতে আমরা যে গ্রাজুয়েটরা তৈরি করছি, এদের ভেতরে কিন্তু একটা ফ্রাস্ট্রেশন চলে আসে। কারণ একজন স্টুডেন্ট যখন অনার্স কমপ্লিট করছে, সে যেখান থেকে হোক না কেন, তার কিন্তু একটা
এক্সপেকটেশন তৈরি হয়, তার ফ্যামিলি সোসাইটি থেকে একটা এক্সপেকটেশন তৈরি হয়। এই কারণে কিন্তু আমাদের দেখা যায় যে অনেক বেশি সরকারি চাকরির প্রতি একটা ঝোঁক থাকে। তারা এন্টারপ্রেনার হতে চাচ্ছে না, তারা ব্যবসা করতে চাচ্ছে না, তারা একটা সরকারি চাকরির পেছনে ছুটছে। সেইটাও কিন্তু আমাদের একটা লং টার্ম একটা বড় প্রবলেম তৈরি করে। আহ, আমরা অনেকেই হচ্ছে টিচার রিক্রুটমেন্ট নিয়ে কথা বলছি। সঞ্জয় স্যার তো তার হচ্ছে রেকমেন্ডেশনে বলেছেন যে বাজেট যদি বৃদ্ধি করতে হয় তাহলে আমাদের আসলে রিক্রুটমেন্টের বিষয়টাতে বা টিচার স্যালারির বিষয়টাতে চিন্তা করা উচিত। আমরা এইখানে যারা জয়েন করেছেন আমাদের, তাদেরকে আমরা একটা ছোট প্রশ্ন করেছিলাম যে তাদের কাছে কি মনে হয় যে কোন ইস্যুটা বাংলাদেশে আসলে সবচেয়ে বেশি বড় আর কি এডুকেশন সেক্টরে। 33% রেসপন্ডেন্ট বলেছেন যে কোয়ালিটি টিচার ইস্যুটা আসলে খুব একটা বড় ইস্যু। সো আমরা যদি দেখি যে পাশের যে দেশগুলো, আমি একটা পলিসি ব্রিফে কাজ করছিলাম, সেখানে আমি দেখলাম যে ভারত, নেপাল, এমনকি পাকিস্তান পর্যন্ত দেশে প্রাইমারি স্কুলের টিচার হতে গেলে ম্যান্ডেটরি বিএড ডিগ্রি থাকতে হয়। 4 বছরের বা 3 বছরের একটা ব্যাচেলর অফ এডুকেশন ডিগ্রি থাকতে হয়, এবং পরবর্তীতে তারা টিচার হওয়ার জন্য তাদের যে প্রিরিকুইজিট সেটা কমপ্লিট করে, আর দেন তারা পরীক্ষা এন্ড এভরিথিং এগুলোর মাধ্যমে আসে। সাউথ এশিয়ান কান্ট্রিজ গুলোর মধ্যে বাংলাদেশ এখন অন্যতম একটা কান্ট্রি যেখানে দেখা গেছে যে যে কেউ প্রাইমারি স্কুলের টিচার হতে পারে, এবং পরীক্ষা যেটা হচ্ছে সেটাও জাস্ট নর্মাল যে নলেজ বেস প্রশ্ন হচ্ছে। ইন্টারভিউ যেটা হচ্ছে সেখানেও তাদেরকে কোনো ধরনের আহ, তাদের যে টিচিং প্র্যাকটিস বা তাদের যে একটা ডেমনস্ট্রেশন এগুলো না নিয়ে তাদেরকে নর্মাল প্রশ্ন করা হচ্ছে। এবং সার্টিফিকেট ইন এডুকেশনের যে ট্রেনিং এর বিষয়টা 10 মাস যেটা করা হয়েছে, সেটাও যে সকল টিচার একসাথে পাচ্ছে সেটাও না, অনেকেই দেখা গেল এই ট্রেনিংটা না পেয়ে ক্লাসরুমে চলে যাচ্ছে। তো এই ধরনের একটা বড় একটা সমস্যা রয়েছে। সো রাকিবুল ইসলাম ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে এই যে এই প্রবলেমটা, এটা আসলে আমরা কিভাবে সলভ করতে পারি? আমাদের টিচারদের হওয়ার জন্য আমাদের আসলে কি ধরনের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকা উচিত, স্কিল থাকা উচিত, এবং আমাদের রিক্রুটমেন্ট প্রসিজারটা আসলে কেমন হওয়া উচিত, এই বিষয় নিয়ে যদি আপনার কোনো সাজেশন থাকে, প্লাস স্যালারি এন্ড বেনিফিট নিয়ে যদি কোনো ধরনের সাজেশন থাকে। অনেকগুলো বিষয় সঞ্চয় স্যার অবশ্য শুরুতে অনেকখানি কাভার করেছেন এই বিষয়গুলো। যখন এডুকেশনের বাজেট বৃদ্ধি পাবে তখন স্যার ফার্স্ট প্রায়োরিটি দিয়েছেন যে টিচিং প্রফেশনটা এর যে সোসাইটিতে যে স্ট্যাটাস, যে এখন যে অবস্থাটা আছে, যে প্রেস্টিজিয়াস জব হিসেবে টিচিং কে কাউন্ট করা হয় কিনা, এই জায়গাটাই উন্নতি দরকার ফার্স্ট অফ অল। এবং এখানে প্রচুর পরিমাণে বাজেট লাগবে। তো একটা সময় মনে হইতে পারে যে 5% জিডিপি, এটা তো হিউজ, অ্যারাউন্ড 3 টাইমস। এখন যেটা হয় সেটা হচ্ছে 1.79% লাস্ট হয়েছিল জিডিপি, যেটা আবার রিভাইজ বাজেটে যদিও কমে আসে, সেটার পত্রিকায় আসে না খুব একটা। তো তারপরেও সেটা 3 গুণ পরিমাণ 5%-এ যদি জিডিপি চলে যায়, তাহলে সেটার একটা বড় ব্যয়ের জায়গা হচ্ছে যে টিচিং প্রফেশনটাকে ঢেলে সাজানো। এবং আহ প্রথমেই কথা হচ্ছে যে এর মধ্যে ডিগ্রির কথাগুলো আছে। তো এখন টিচিং এর যে স্ট্যাটাস সোসাইটিতে, সেখানে যদি এই ডিগ্রির বাধ্যবাধকতা, বা আমরা যদিও এডুকেশন পলিসি বলছে জয়েন করা 3 বছরের মধ্যে সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে বিএড ডিগ্রি বাধ্যতামূলক, আর ইন সার্ভিস ট্রেনিং তো প্রাইমারির ক্ষেত্রে পেয়েই থাকে। যদিও রিসেন্টলি প্রাইমারি এডুকেশনে প্রি সার্ভিস ট্রেনিংটাও চালু হয়েছে, হুইচ ইজ নট সো মাচ পপুলার। এখনো পর্যন্ত পপুলারাইজ করতে পারে নাই, মানুষজন খুব একটা পছন্দ করছে না এটাকে। সেটা কিভাবে করা যায় সেটা পরে আলাপ। কিন্তু প্রথম কথা হচ্ছে যে এই প্রফেশনটাকে মানুষ কি চোখে দেখে। আমাদের টপ গ্রাজুয়েটরা, একজন মানুষ যদি যৌক্তিক হয় সে অবশ্যই চিন্তা করবে যে কোন প্রফেশনে গেলে, এডুকেশন যেহেতু একটা ইনভেস্টমেন্ট, সে বেস্ট আউটকাম কোথা থেকে পাবে আর কি। যে শিক্ষায় যে বিনিয়োগটা তার পরিবার এবং সে যে সময়টুকু বিনিয়োগ করেছে, এই বিনিয়োগটা খুব স্বল্পতম সময়ের মধ্যে উঠে আসবে কোন প্রফেশনে গেলে, সে সেই প্রফেশনে যাওয়ার চেষ্টা করবে। এট দ্য সেম টাইম এটা তো শুধু মনিটারি ভ্যালু দিয়ে বিচার হয় না, সোশ্যাল স্ট্যাটাস, পাওয়ার ডিনামিক্স এ তার পজিশনটা কোথায়। এই জন্য একজন ডাক্তার অনেক সময় অ্যাডমিন ক্যাডারে জয়েন করাকে প্রেফার করে সে, কারণ সে জানে যে সোশ্যাল যে স্ট্যাটাস এবং সে যে সেফটিটা পাবে এই জবের মধ্য দিয়ে, সেই জন্য সে এই প্রফেশন চুজ করে। অনেক সময় বুয়েটে পড়ে একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ বুয়েট গ্রাজুয়েটস তারা অ্যাডমিন ক্যাডারে জয়েন করছে। যেটা আবার তৌফিক ভাইও বলছিলেন যে আমাদের হায়ার এডুকেশনের সাথে যে প্ল্যানিংটা আমরা করছি, এই আনএমপ্লয়মেন্টের একটা বড় সম্পর্ক আছে। দেখেন, আমি বলছিলাম প্রাইমারি স্কুলে প্রতি 2টা প্রাইমারি স্কুলের একটাতে হেড টিচার নাই। আবার এমন আছে এডুকেশন গ্রাজুয়েটদের মধ্যে আনএমপ্লয়মেন্ট আছে।
তার মানে হচ্ছে যে কেউ একজন আছে যার এই ম্যাচ মেকিং এর কাজটা করার কথা ছিল, সে সেই কাজটা করছে না। মানে এক্ষেত্রে যেটা এনটিআরসি, প্রাইমারি ক্ষেত্রে টিএসসি যে কাজটা করে আর কি, সরকারি জবের ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে, সেই কাজটা ঠিক মতন করতে পারছেন, এটা খুবই স্পষ্ট। আপনি ডাক্তারিতে ভর্তি নিচ্ছেন অল্প করে, আবার আপনি উপজেলা পর্যায়ে এমবিবিএস ডাক্তার দিতে পারছেন না, যেখানে জব ডিমান্ড অলরেডি আছে, মানুষ প্রান্তিক পর্যায়ের মানুষ গুণগত স্বাস্থ্যসেবা পাচ্ছে না। আবার আপনি এখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেক বানাচ্ছেন, আবার আপনি চায়না থেকে শ্রমিক নিয়ে আসছেন আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য। মানে স্যার সঞ্চয় স্যারের কাছে আবার ফেরত যেতে হয় যে এই যে হজবরল অবস্থা, কোনোটার সাথে কোনোটা মিল নাই। এডুকেশন প্ল্যানিং এটা একটা সায়েন্টিফিক বিষয়, এটা আপনি আপনার মন চেয়েছিল আপনি করলেন, আপনার মনে হয়েছিল ছোটবেলায় আপনি এভাবে শিখেছিলেন, এদেরকেও এভাবে শেখানো উচিত। আমাদের অনেকেই এরকম করে, শিক্ষায় যে সকল পলিসি মেকার আছে। বাট দিস ইজ ভেরি আনফর্চুনেট, এডুকেশনের একদম পরীক্ষিত অনেকগুলো প্ল্যানিং প্রসেস আছে, যেটা তৌফিক ভাই কিছুটা টাচ করেছেন, যে আপনি যখন কস্ট বেনিফিট অ্যাপ্রোচে আপনি যেতে পারেন, যে ওয়ার্ল্ড মার্কেটে আমার যদি এই মার্কেটটা ধরতে হয়, যেমন এখন ফিলিপিন্স থেকে প্রচুর গৃহকর্মী বিভিন্ন দেশে যায়, তারা থাইল্যান্ড থেকে, ফিলিপাইন থেকে, ইউএসএ তে তারা টিচার এক্সপোর্ট করে অনেক। আপনি চিন্তা করতে পারেন, আপনি নার্স রপ্তানিতে চিন্তা করতে পারেন যে এটা কস্ট বেনিফিট অ্যানালিসিস করলে এটা বাংলাদেশের জন্য লাভজনক। কিন্তু আপনি এক্সপোর্টের দিকে আমরা রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলে, আপনি দেখেন বাংলাদেশ সরকারের তাদের পিছনে ইনভেস্টমেন্টটা কি একেবারে জিরো। আমি বলবো যে এই পলিটিক্যাল যে সকল লিডাররা, তারা এই মানুষ রপ্তানির যে লাইসেন্সটা নিয়ে থাকে, এটা একমাত্র তারা ছাড়া আর কেউ লাভবান হয় না। সে কোনো মতে এই লোকগুলোকে, যেটা যাইতে খরচ হয়তো 1 থেকে 2 লাখ টাকা, তার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে নিচ্ছে, তারপরে সে গিয়ে কোথায় কোন জব করবে সেটা নাম অফ দেয়ার কনসার্ন। তো একমাত্র ওই পলিটিক্যাল যে এমপিরা, তারা ছাড়া আর কেউ লাভবান হয় না এই সিস্টেম থেকে। এখন সে যেহেতু যায় 5-6 লাখ টাকা জমি বিক্রি করে বন্ধক করে, সে কোনো না কোনো জব করে সেই টাকাটা ওঠানোর চেষ্টা করে, হার্ড ওয়ার্ক করে। কিন্তু এডুকেশন তো প্ল্যান করা উচিত ছিল যে আমার কোথায় কতজন গ্রাজুয়েট লাগবে, আমি কতজন গ্রাজুয়েট তৈরি করছি, যেটাকে আমরা ম্যান পাওয়ার অ্যাপ্রোচও বলি এডুকেশন প্ল্যানিং এর ক্ষেত্রে। যে আপনার ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, লোকাল মার্কেটে কোন কোন জব সেক্টর আছে বা পটেনশিয়াল জব ট্রেন্ড অ্যানালিসিস করে আপনি দেখছেন ভবিষ্যতে এই জবগুলো তৈরি হতে পারে, আপনি সেই অনুযায়ী ডিপার্টমেন্ট খুলবেন। খুবই ফ্রাস্ট্রেটিং ব্যাপার হচ্ছে, ইভেন এডুকেশনে আমরা আলাপ করছি, এডুকেশনে জয়েন করার জন্য আইএর যে সকল শিক্ষার্থী আছে সেকেন্ডারি স্কুলে জয়েন করার ক্ষেত্রে, তারা কোনো প্রায়োরিটি পায় না, অগ্রাধিকার কোনোভাবে পায় না। তাদেরকে আবার এনটিআরসি তে পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হয় যে তারা এডুকেশন পারে। শুধু তাই না, এখান থেকে অনার্স মাস্টার্স করে যাওয়ার পরে, প্রাইমারিতে জয়েন করার পরে তাকে আবার ইন সার্ভিস ট্রেনিং এর মধ্যে দিয়ে যাইতে হয়, তাতে সে কোনো বেনিফিট পায় না। আমি বলছি যে এরকম তাকে নিয়ে যাওয়া যাইতে পারে অবশ্যই, কারণ ইন সার্ভিস ট্রেনিং এ শুধুমাত্র যে পেডাগজিক্যাল অ্যাসপেক্ট শেখানো হচ্ছে তা না, ওই প্রফেশনের জন্য কিছু স্কিলসও সেখানে শেখানো হয়। কিন্তু একেবারে ইগনোর করলে তো আর হয় না। তো আমাদের এই যে মানে হায়ার এডুকেশনের যে মিসম্যাচের জায়গাটা আছে, এইটা মানে আমি একটা, এখন যে কোনো গ্রাজুয়েট আমার স্টুডেন্টদের কাছে জিজ্ঞেস করলে তারা দুইটা কথা বলতে পারে, কোথায় যাবে তারা, তারা যাবে হচ্ছে হয় বিসিএস এর কথা বলে, না হলে বলে হায়ার এডুকেশনে চলে যাবে। কিন্তু বাংলাদেশের এই হায়ার এডুকেশন এত বড় একটা সেক্টর, তারা কোনো জব ল্যান্ডিং স্পেসটা রেডি করতে পারে না, যে এ তো উড্ডয়ন, এ তো ফ্লাই করে, কিন্তু সঠিকভাবে অবতরণটা করবে তো, সেইটা আমাদের একটা বড় আক্ষেপের জায়গা। সেটা আমি বলছি যে টিচারের সাথেও রিলেটেড। ইন্ডিয়া তাদের নতুন যে এডুকেশন পলিসি তারা করেছে, তারা বলছে 2030 সাল নাগাদ তারা স্কুলগুলাতে 4 বছর মেয়াদী বিএড যে আমাদের প্রোগ্রাম আছে, এই ধরনের 4 বছর মেয়াদী এডুকেশন গ্রাজুয়েটদের তারা সেখানে রিক্রুট করবে। এটা হচ্ছে তাদের প্ল্যান। আমরা যদি আমাদের যে আন্ডার গ্রাডের এডুকেশনের কারিকুলাম দেখি, তৌফিক ভাই বললেন যে 1 সেমিস্টার পুরাটা স্কুলে কাটাতে হয়, হাতে কলমে জিনিসগুলো শেখায়, এতদিন থিওরিটিক্যালি শিখে এসেছিল। কিন্তু তাদেরকে আপনি গ্রাজুয়েট হিসেবে তারা বের হচ্ছে, কিন্তু বাংলাদেশের এডুকেশন গভর্নেন্স বা পলিসি মেকিং এ যারা জড়িত, তারা কেউ অ্যাকনলেজ করছে না যে এই গ্রাজুয়েট এক্সিস্ট করে। ইভেন রিসেন্ট ইন্টারিম সরকারের আমলে যে সকল সংস্কার প্রতিবেদন হয়েছে, সেখানেও তারা এটা মানতে নারাজ, যে তারা কোনোভাবে মানছে না যে এরকম বের হচ্ছে। সঞ্জয় স্যার বলেছিলেন 14টা টিচার্স ট্রেনিং কলেজ আছে বাংলাদেশের গভর্নমেন্ট, আর মাদ্রাসার জন্য একটা ইনস্টিটিউট বিএমটিটিআই। এছাড়া বেসরকারি আছে 120টার মতো, প্রায় সবই হচ্ছে লাল তালিকাভুক্ত, কারণ হচ্ছে এরা নামে আর সার্টিফিকেট বিক্রির ব্যবসা করে বেশিরভাগ। তো এই যে 14টা টিচার্স ট্রেনিং কলেজ, সেখানে আবার আন্ডারগ্রেড প্রোগ্রাম চালু হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে 2013 সাল, 14 সাল থেকে। তারা যে গ্রাজুয়েট বের করছে বছর বছর, এরা যাবে কোথায়? আমরা মানে হতাশা কাজ করে এই জন্য যে এই দেশ একই সাথে লোক তৈরি করছে, আবার কর্মসংস্থান খালি আছে, সেখানে লোক নাই বলে সেই ব্যবস্থাটা ঠিক মতো ফাংশন করছে না।
আবার এইখানকার গ্রাজুয়েটরা সেখানে যেতে পারছে না সামহাও। আপনার লোক আছে, কাজও আছে, সামহাও এই লোকগুলো এই কাজগুলো পাচ্ছে না। তা না হয়ে আপনি এত যে এই যে বিজনেস ফ্যাকাল্টি গুলো খোলা হয়েছে, বিবিএ ডিগ্রি দেওয়া হচ্ছে, কিন্তু আপনি যদি দেখেন ব্যাংকিং এ জয়েন করবে কারণ যে কোনো সাবজেক্ট থেকে পড়ে জয়েন করতে পারে। তাহলে আপনি এই স্পেশালাইজেশন কেন করলেন ভাই? আপনি তাহলে সবকিছুই কিছু কিছু দিতেন, যেহেতু সবাই সব জায়গায় জয়েন করতে পারে। স্পেশালাইজেশন করে যদি এই কাজ করি, এগুলো তো মশকরা মনে হয় সবার কাছে, তাই না? আমাদের সকলের জন্য ফ্রাস্ট্রেটিং। আমি মূল কথাই শেষের দিকে ফিরে আসি, সরি। আউট অফ ফ্রাস্ট্রেশন একটা কথা বলে দিচ্ছিলাম। আপনার যে কথাটা বলছিলেন, আমরা দেখেন পলিটিক্যাল সিস্টেমটাকে আমাদের কারা কন্ট্রোল করতে পারে। আমি একটু হেডফোনটা চেঞ্জ করি, একটু ব্যাটারি। আমাকে শোনা যাচ্ছে কি স্পষ্ট? জি। তা আমাদের ক্ষেত্রে কাজ হয়েছে 2013 সালে, 2010 সালে জাতীয় শিক্ষানীতি হওয়ার পরে বাংলাদেশ সরকার একটা উদ্যোগ নিয়েছিল শিক্ষা আইন করার। এরও একটা মজার কাহিনী আছে। আপনারা জানেন সংবিধানের ধারা 17-ই বলা আছে যে আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সরকার সকলের জন্য একই ধারার শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করবে। কিন্তু যেহেতু শিক্ষার আইনটাই নাই, সুতরাং সরকারের সেই বাধ্যবাধকতাও আবার নাই। যেহেতু বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন আছে 1990 সালের, ওই পর্যন্ত দিলে সরকারের হয়। আর সংবিধান বলে দিচ্ছে আইন দ্বারা নির্ধারিত স্তর, যেহেতু শিক্ষা আইন নাই, সুতরাং সেই বাধ্যবাধকতা সরকারকে ফেলা যাচ্ছে না। সেই আইন যখন 2013 সালে ড্রাফট করা হলো, এই আইন বাতিল করে দিল, মানে ফাইনালাইজ করতে পারে নাই কয়েকজনের কারণে। এক হচ্ছে গাইড বই ব্যবসায়ীরা যারা ছিল এবং কোচিং সেন্টার যারা রান করতো। তাহলে দেখেন এডুকেশনে তারা একটা বড় স্টেক হোল্ডার, তাদের আপত্তির মুখে কিন্তু এই আইনটা আগাতে পারে নাই, ড্রাফট যে এডুকেশন অ্যাক্টের কথা বলছি। তাহলে এই পলিসি মেকার বা পলিটিশিয়ানদেরও কন্ট্রোল কেউ না কেউ করতে পারে, আমি এটা বলছি। আপার সাথে আমি ফুললি এগ্রি করি, এটা বটম আপ অ্যাপ্রোচে যাওয়া উচিত। আমি বাংলাদেশের ক্ষেত্রে বলি যে এডুকেশনে আমাদের প্রেশার পার্সন কিছু কিছু আছেন, কিন্তু প্রেশার গ্রুপ এখনো তৈরি হয় নাই। তো আমাদের ওয়াইপিএফ এরকম একটা মানে প্ল্যাটফর্ম, আরো কিছু প্ল্যাটফর্মকে আমাদের বানাইতে হবে এরকম, যারা নাকি প্রেশার গ্রুপ হিসেবে বা প্রেশার এজেন্সি হিসেবে কাজ করতে পারে। আদারওয়াইজ এরা কথা শুনবে এটা মনে হয় না, কারণ জবাবদিহিতা কেউই পছন্দ করে না। আপনি আপনার ছোট ভাইকে 10 টাকা দিয়ে বলবেন যে আসার পরে যে কোথায় কোথায় খরচ করলি, সেও এটা পছন্দ করবে না, যে নেক্সট টাইম তোমার আর এই টাকা দেওয়ার দরকার নেই। বাট সুশাসন বা গুড গভর্নেন্স বা গুড এডুকেশন গভর্নেন্সের জন্য জবাবদিহিতা মাস্ট, এটা আমাদের এনশিওর করতে হবে। আমি লাস্টে এই পয়েন্টে চলে আসি, যেটা আমার কাছে জিজ্ঞেস করা হয়েছিল টিচারের ক্ষেত্রে, যেটা আমি বলছি যে খুব বেশি কিছু আহামরি কিছু করতে হবে না। আমাদের অলরেডি এডুকেশন গ্রাজুয়েট 14টা টিচার্স ট্রেনিং কলেজ, 7টা বিশ্ববিদ্যালয়ে এডুকেশন ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন আইইআর আছে। তাদের মধ্যে থেকে যে পরিমাণ গ্রাজুয়েট উৎপন্ন করছি, আমরা উৎপাদন করছি, তাদেরকে যদি প্লেসমেন্ট ঠিকঠাক করতে পারি, তাতেও আমাদের পরিস্থিতির থেকে মুক্তি পাবে। গুড কোয়ালিটি টিচার এনশিওর করার ক্ষেত্রে সঞ্চয় স্যার যেটা বলেছে, টিচার যে পেশাটা আছে, এই প্রেস্টিজ, এটাকে প্রেস্টিজিয়াস পেশায় পরিণত করতে হবে। একটা পে ট্রাজেক্টরি থাকবে, সে তো কম্পেয়ার করবেই যে আমি এই জবে জয়েন করলে আমার কত কত টাকা স্যালারি হবে। অনেক ক্ষেত্রে সে সচিবালয়ের পিয়ন হওয়ার চেষ্টা করবে, কারণ সেখানে উপরি আয়ের কিছু সুযোগ থাকে, অনেক সময় পাওয়ারের ক্ষমতার বলয়ের মধ্যে থাকে। সেই জন্য সে দেখবে যে প্রাইমারি স্কুলের টিচার হওয়ার চেয়ে ওইখানে জয়েন করাটা বেটার। সো পে ট্রাজেক্টরি থাকার সাথে সাথে ওয়ার্কিং কন্ডিশনস এবং প্রফেশনাল যে ক্যারিয়ার গ্রোথ, সেটাও থাকতে হবে। কারণ মানুষ সব সময় স্টার্টিং স্যালারি বিবেচনা করে জবে জয়েন করে না, সে জয়েন করে যে এখানে প্রমোশন কত কত দূর পর্যন্ত প্রমোশন নিয়ে যাওয়া যায়, সে এটাও চিন্তা করে। সেই জন্য আমাদের এই জিনিসগুলো ঢেলে সাজালে পরে টিচিং প্রফেশনটা হয়তো টপ গ্রাজুয়েটদের মধ্যে আগ্রহের বিষয়বস্তুতে পরিণত হইতে পারে। এখন যদি এইটা আমরা করি, তারপরে আর 3টা ধাপ আছে কোয়ালিটি টিচার এডুকেশনাল ইনস্টিটিউশনে এনশিওর করার জন্য। ফার্স্ট অফ অল হচ্ছে কোয়ালিটি টিচার প্রিপেয়ার করতে হবে। যেটা সঞ্চয় স্যার বললেন যে 14টা টিচার্স ট্রেনিং কলেজ আছে, এরা যদি এক এক করে ট্রেনিং দেয়, এক টিচারকে সেকেন্ড টাইম ট্রেনিং পাইতে হলে তার জীবদ্দশায় পাবে কিনা সন্দেহ। তার মানে আমাদের এই টিচার্স ট্রেনিং এবং প্রতিষ্ঠানের নামটাও খুব ইন্টারেস্টিং, এটার নাম হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজ, আবার সেখানে আন্ডারগ্রেড প্রোগ্রামও আছে। তো ইট ইজ নট অনলি ফর টিচার্স ট্রেনিং, এটা টিচার এডুকেশনও প্রোভাইড করে। সো এটা কলেজ অফ এডুকেশন করার প্রস্তাবনা অনেক আগে থেকেই এসছে। তো গুড টিচার বা কোয়ালিটি টিচার আগে প্রিপেয়ার করতে হবে, দেন ইউ হ্যাভ টু মেক শিওর যে দে আর বিং রিক্রুটেড, যেটা এখন আমি বলছি যে আমাদের হচ্ছে না। আমাদের যে পরিমাণ কোয়ালিটি টিচার না বললেও এডুকেশন গ্রাজুয়েট বের হচ্ছে, বাট দে আর নট বিং রিক্রুটেড।
সো প্রথমে কোয়ালিটি টিচার তৈরি করতে হবে, তাদেরকে দেন রিক্রুট করতে হবে, দেন তাদেরকে ধরে রাখতে হবে। বেনিফিট হোক, ওয়ার্কিং কন্ডিশন দিয়ে হোক। আমার বাসার ড্রয়িং রুম যদি আমার ইউনিভার্সিটির অফিস রুমের চেয়ে বেটার হয়, তাহলে আমি সবসময় চেষ্টা করবো যে কখন কাজ শেষ করে বাসায় যাওয়া যায়। আর আমরা অনেক সময় এটা করি যে ঠিক আছে এখানে একটু এসি আছে, স্ট্রং ওয়াইফাই কানেকশন আছে, সুতরাং বাসায় যে কাজটা করতেই হবে অফিসে বসে কাজটা করে যাই। তো এগুলো সব বেসিক, প্রত্যেকটা মানুষ হিসেব করে। তো ফার্স্ট অফ অল যদি আমরা টিচিং প্রফেশনটাকে প্রেস্টিজিয়াস করতে পারি, তাহলে গুড কোয়ালিটি টিচার আমাদের প্রিপেয়ার করতে হবে, তাদেরকে রিক্রুট করতে হবে এবং তাদেরকে ধরে রাখতে হবে। ধরে রাখার ক্ষেত্রে তাদের ট্রেনিং, পেমেন্ট এবং যে স্ট্যাটাসের কথা সঞ্জয় স্যার বলেছেন সেগুলো এনশিওর করতে হবে, আদারওয়াইজ সম্ভব না। তো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রাকিবুল ইসলাম ভাই। আমি একটা যদি টেক করে নিতে হয় তাহলে সেটা হচ্ছে আমাদের মতো যে ইউথ অর্গানাইজেশন রয়েছে তাদেরকে আসলে আরো বেশি ভোকাল হতে হবে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। বিশেষ করে ভাই যেটা বললেন যে আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের জবের সুযোগ আছে, কিন্তু আমরা তাদেরকে কোনোভাবে কানেক্ট করছি না যে কোনো কারণে। সো আই থিঙ্ক হচ্ছে সেখানে আমাদের মতো যে ইউথ অর্গানাইজেশন গুলো আছে, এনজিওরা আছে, সেখানে আমাদের বেশি ভোকাল হতে হবে যেন আমরা এগুলো আহ আরো শক্তভাবে আমাদের যারা বিউরোক্রেট আছে তাদের কাছে তুলে ধরতে পারি। আমরা আমাদের আজকের ওয়েবিনার একদম শেষের দিকে চলে এসেছি। যদি কারো অনেকেই কমেন্ট বক্সে প্রশ্ন করেছিলেন, বাট আমার মনে হয় বেশিরভাগই সেগুলো আমাদের আলোচনায় চলে এসেছে। ইনকেস যদি মনে হয় কারো কাছে কারো প্রশ্ন এখন পর্যন্ত অ্যান্সার হয়নি, তাহলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, আমরা সেগুলো আমাদের প্যারেন্টসদের কাছে পৌঁছাবো। এই পর্যায়ে আমি সঞ্জয় স্যারকে একটু রিকোয়েস্ট করবো যে তার ক্লোজিং রিমার্কস হিসেবে যদি তিনি কিছু শেয়ার করতে চান। জি, অনেক ধন্যবাদ। সরি, আমাকে একটু যেতে হবে কারণ আপনাদের যদিও দিনের শেষ, আমার দিনের শুরু, আমাকে ইউনিভার্সিটি যেতে হবে একটু পরে। তো আমি জাস্ট কুইকলি, মানে আমি ফার্স্ট অফ অল এই ওয়েবিনারটা আয়োজন করার জন্য ওয়াইপিএফ কে অনেক ধন্যবাদ। আমার ধারণা এই ধরনের কিছু ওয়েবিনার আমাদের দরকার। তো আমি আমার সহ আলোচক সহ সবাই পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জাস্ট দুটো বিষয় বলবো। একটা, রাকিব স্যারের কথা সূত্র ধরে, যেমন ধরেন আমেরিকাতে কোভিড পরবর্তী সময় একটা ঝামেলা হচ্ছিল যে সব জায়গায় লেখা যে, যেমন ধরেন ম্যাকডোনাল্ডস একটা খুব বড় রিক্রুটমেন্ট এজেন্সি, কারণ সব জায়গাতে ম্যাকডোনাল্ডস আছে এবং ম্যাকডোনাল্ডস এ লোক লাগে, এবং সব জায়গায় কোভিড এর পরবর্তী লেখা ছিল যে আমরা উই আর হায়ারিং। কিন্তু দেখা যাচ্ছে যে আনএমপ্লয়মেন্ট অনেক বেশি, কোভিড এর পরবর্তী সময় ইয়ুথরা কাজ করতে চাচ্ছে না। তো আমরা যেহেতু ইকোনমি, সবকিছু ইকোনমিক সলিউশন চিন্তা করি, এটা সলিউশন হচ্ছে প্রাইস বাড়ানো, মানে স্যালারি বাড়ানো। তো আগে আমেরিকাতে ছিল $12 পার আওয়ার স্যালারি, যখন ম্যাকডোনাল্ডস এটাকে বাড়িয়ে $17 করলো, এখন আর রিক্রুটমেন্টের প্রবলেম নেই। তো আমাদের যদি গ্রাজুয়েট বের হয়, কিন্তু যদি আমরা প্রাথমিক স্কুলে সহশিক্ষক নিয়োগ দিতে না পারি, এটা তো ক্লিয়ার ইন্ডিকেশন যে এখানে একটা ইকোনমিক ইমব্যালেন্স আছে, এখানে একটা ডিসইকুইলিব্রিয়াম আছে, আমরা রাইট স্যালারি সেট করতে পারছি না। যদি রাইট স্যালারি সেট করতে পারি, বাংলাদেশের সেরা গ্রাজুয়েটরা প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য আগ্রহী হবে। আমার মতো মানুষ, আমি যখন এখন ফিল করি যে আমি কেন বাংলাদেশ ছেড়েছি, আমার ইচ্ছা করে বাংলাদেশে গিয়ে অঙ্ক করাতে। আমাকে যদি সেভাবে সম্মান দেয়, সুযোগ দেয়, আমি বাংলাদেশে অঙ্ক করতে চাই। হ্যাঁ, কিন্তু এই সুযোগটা তো পাচ্ছে না। আমার থেকে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা কিন্তু বাংলাদেশে ওই সুযোগটা পাচ্ছে না। তো এই সুযোগটা নিশ্চিত করা। আমি ওয়াইপিএফ এর জন্য দুটা সাজেশন দিয়ে শেষ করবো। একটা সাজেশন হচ্ছে যে আপনারা যখন পলিসি রেকমেন্ডেশন করবেন, একটু খেয়াল রাখবেন যে পলিসি রেকমেন্ডেশনের সময় যেন কিছু ভাগ থাকে। মানে 8-9টা না হয়ে, যদি এমন হয় যে আমাদের ইমিডিয়েট লাগবে এই 2টা পয়েন্ট, একটা শর্ট রান লাগবে ধরেন এই 3টা পয়েন্ট, আর লং রানে লাগবে 3টা পয়েন্ট। এটা হলে হয় কি যে পলিসি মেকারের সঙ্গে যোগসূত্রটা এস্টাবলিশ হয় ভালো। একসঙ্গে 8-9টা-10টা বাংলাদেশে একটা প্র্যাকটিস আছে, এবং যেটা আমি খুব বড় ধরনের ক্রিটিক, সেটা হচ্ছে একটা গোল টেবিল হলে 106টা দফা, 106টা রেকমেন্ডেশন দেয়। 106টা রেকমেন্ডেশন যদি আমাকে দেন, আমি পলিসি মেকার, আমি বলবো তার মানে আপনি আমাকে, আমি কি করবো, কোনটা করবো? সম্ভব না। আপনি একটা রেকমেন্ডেশন বলেন, তাহলে ওখানে ফোকাস করতে পারবে। 2টা রেকমেন্ডেশন বলে যে এত কিছু লাগবে না, আপনি খালি একটা কাজ করেন বা এই 2টা কাজ করেন। সো এটা করার জন্য আগে একটা ইমিডিয়েট, তারপরে শর্ট রান, তারপর লং রান। এই 106টা দাবি দিয়েন না আর কি, গোল টেবিলের মতো। মানে আমার কাছে খুব, মানে আমি এটা বিশাল ফ্রি রেখে, এই যে 106টা দাবি দেওয়া, 106টা ওই যে বাংলাদেশে যে গোল টেবিল গুলো হয় সেগুলো। দ্বিতীয় হচ্ছে যে একটা প্রায়োরিটি লিস্ট করা, যে আমার একটা হচ্ছে মাস্ট হ্যাভ, একটা হচ্ছে গুড টু হ্যাভ, আর একটা হচ্ছে এক্সিলেন্ট টু হ্যাভ। আমার মাস্ট হ্যাভটা কি, যে আপনাদের কাছে আমাদের দাবি হচ্ছে এই মাস্ট হ্যাভ গুলো নিশ্চিত করুন এই আগামী 5 বছরে। এর মধ্যে যদি গুড টু হ্যাভ এর কিছু টাচ করতে পারেন খুব ভালো, আর এক্সিলেন্ট টু হ্যাভ যদি হয় তাহলে আরো ভালো, আইসিং অন দ্য কেক। তাহলে এখানে আর একটু প্রায়োরিটিটা সুবিধা হয়। আর লাস্টে আমি আবার রকিব স্যারের সাথে সুর মিলাই বলবো যে
আমাদের প্রেশার গ্রুপ বলতে আমরা এদেরকে আমরা বুঝাই সাংবাদিকদেরকে। আমাদের শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা রিলেটেড যে ডিসকাশন গুলো হয় শুধু সাংবাদিকরাই থাকেন। সাংবাদিকরা এক ধরনের প্রেশার গ্রুপ করেন, আর সাংবাদিকদের পক্ষে তো সব রকম বিষয়ে সব রকমের তথ্যপাত্র নিয়ে প্রশ্ন করা সম্ভব হয় না। তো আমার কাছে মনে হয় যে ওয়াইপিএস এর যদি ক্ষমতা থাকে বা যদি সে সুযোগ থাকে, আপনাদের একজন বা দুইজন রিপ্রেজেন্টেশন তৈরি করা দরকার, যারা এই বিভিন্ন সময় মন্ত্রণালয় সংক্রান্ত মিটিং গুলাতে ওয়াইপিএফ কে রিপ্রেজেন্ট করবে এবং একটা প্রেশার গ্রুপ হিসেবে এস্টাবলিশ হবে। তা না হলে শুধু সাংবাদিকতা বা সংবাদপত্র বা সাংবাদিকদের উপরে ডিপেন্ড করলে জিনিসটা আগাবে না। ওখানে কোয়েশ্চেন গুলাও একটা মানে একমাত্রিক প্রশ্ন হয়। এখানে বহুমাত্রিক বা দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক প্রশ্নগুলো হয় না, যেগুলো করার জন্য একটু নলেজ ড্রিভেন, একটু ডেটা ড্রিভেন, যারা এটা নিয়ে নিয়মিত আলোচনা করছে আপনাদের তরফ থেকে রিপ্রেজেন্টেশন ওখানে থাকা জরুরি। বিভিন্ন যে মিটিং গুলো হয় মন্ত্রণালয়তে, যে আপনারা মানে ওয়াইপিএফ ইজ বিকামিং আ প্রেশার গ্রুপ, যে ওখানে যায় প্রশ্ন করে, ফ্লোরটা নেয়, এবং কেউ না কেউ থাকে যারা প্রশ্ন করে তথ্যপাত্র ভিত্তিতে বেস্ট করে। তাহলে আমার ধারণা যে এক ধরনের জবাবদিহিতা সংস্কৃতি তৈরি হবে। শুধু সংবাদপত্র বা সাংবাদিকদের উপরে এটা ডিপেন্ড করে না, ঠিক হবে না। সরি, আমি অনেক সময় নিয়ে নিলাম, আমাকে ক্ষমা করবেন সময় বেশি নেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আমাদের হয়তো পরে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আহ এই পর্যায়ে ক্লোজিং রিমার্কের জন্য কোনো খারাপ আছে? আহ ম্যাম আপনি মিউটে আছেন। এখন কি আচ্ছা, হ্যাঁ। হ্যালো, এখন শোনা যাচ্ছে কি? জি জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, সেন্ট্রাল থেকে ইয়ে হয়েছিল, আমি পারছিলাম না, সরি। আমি সময় নেই, আমাদের অনেক কথা বলা হয়েছে আসলে, আজকে আমরা অনেক কিছু জেনেছি। আমি নিজেও আসলে অনেক উপকৃত হয়েছি। এখানে তিনজন এক্সপার্ট, এডুকেশন এক্সপার্ট আছেন, তাদের সাথে মানে এক প্যানেলে এসে আমি কি বলবো, আমি অনেক কিছু শিখেছি। টু টেল দ্য ট্রুথ, আমার খুব ভালো লেগেছে। আর এই যে যেটা মানে প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে যে এখানে সঞ্চয় স্যার তো বলেই দিলেন যে ইউথ পলিসি ফোরাম কিভাবে আগাবে সেটাও বলে দিয়েছে। তো আমার মনে হয় এভাবেই আগালে, এবং আমরা যে আমার পয়েন্ট থেকে যদি বলি যে আসলে একেবারে মানে নন পলিটিক্যাল ন্যাশনাল কনসেনসাস এটা হয়তো কখনোই আসবে না, কিন্তু শুধু হচ্ছে যে একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে যে যে বেসিক জিনিসগুলো আছে আমাদের, যেটা অলরেডি আছে সেটাকে কিভাবে আরেকটু শক্তিশালী করা যায় বেটার বাজেট দিয়ে, এবং হচ্ছে যে টিচিং, এবং হচ্ছে যে এই যে গ্যাপ গুলো হচ্ছে যে কিভাবে কি করা যায়। আবারও বলছি, কোঅর্ডিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোঅর্ডিনেশন ইজ ভেরি, আমাদের যদি খুব ভালো টিচারও আমরা নিয়ে আসতে পারি, কিন্তু যদি কোঅর্ডিনেশনটা না থাকে গভর্নেন্স লেভেলে, সেটা হরাইজন্টাল এন্ড হচ্ছে ভার্টিক্যাল, এগুলো যদি না থাকে তাহলে কিন্তু আমরা ঠিক মতো জিনিসটা, সিস্টেমটা মুভ করবেন। তো এই বিষয়টার দিকেও আমাদের দেখতে হবে। তো সবাইকে ধন্যবাদ। সত্যি আমি এবং আমি মনে হয় যারা এসেছেন সবাই হচ্ছে যে গেইন করেছেন আজকে, এবং আশা করি এটা থেকে আমাদের দেশ এবং সরকার, পলিসি মেকাররাও গেইন করবেন, এটাই আমার আশা। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ। তৌফিক হাসান ভাই। থ্যাংক ইউ স্যার। ম্যাডামের সাথে এবং সঞ্চয় স্যারের সাথে যা সুর মিলিয়ে বলতে চাই যে ওয়াইপিএফ কে আসলেই ধন্যবাদ জানাচ্ছি খুব আন্তরিকভাবে। আহ, আমার কাছে ইনফ্যাক্ট টাইটেলটাও খুব ভালো লেগেছে আর কি, বাংলাদেশ প্রায়োরিটিস ডায়ালগ। আমার মনে হয় এটা যেটা স্যার আপনি বলছিলেন শুরুতে, যে এটা একটা সিরিজ অফ ডায়ালগস, সো এটা কন্টিনিউ করবে আশা করছি আমি। এবং শুধুমাত্র এডুকেশন না, আরো যে প্রায়োরিটি গুলো, ন্যাশনাল প্রায়োরিটি গুলো আছে, সবগুলোতেই হয়তো এই ডায়ালগ গুলো খুব গুরুত্বপূর্ণ। ক্লোজিং রিমার্ক হিসেবে আমি সঞ্চয় স্যারের সাথে সম্পূর্ণভাবে একমত। আসলে পলিসি রিফর্ম তো বাংলাদেশের মতো দেশে, যেখানে এডুকেশন সিস্টেম খুব অনেক বড়, অনেক বিস্তৃত, সেখানে আসলে পলিসি রিফর্মের ক্ষেত্রে প্রায়োরিটাইজেশনটা জরুরি, যে কোনটা আমার আসলে ইমিডিয়েট দরকার, কোনটা হয়তো গুড টু হ্যাভ একটু পরে মিডিয়াম টার্ম বা লং টার্মে দরকার। কিন্তু বেসিক কিছু কিছু জায়গাগুলোতে আসলে যদি প্রায়োরিটি ভিত্তিতে রিফর্ম করা না হয়, তাহলে যতই আমরা বাজেট বাড়াই, বরাদ্দ বাড়াই না কেন, আর ঠিক কাঙ্ক্ষিত যে ফলাফলটা আমাদের দরকার বা যে পরিবর্তনটা দরকার, ওইটা হয়তো নাও আসতে পারে।
যার ফলে হচ্ছে একটু এভিডেন্স বেস কিছু প্রায়োরিটি তৈরি করা দরকার এবং একটা জাতীয় ঐক্যমত্য দরকার এখানে, যেন এটা একটা স্টেবিলিটি পায় এই পলিসি প্রায়োরিটিটা। অ্যাটলিস্ট রাকিব স্যার যেটা বললেন যে অ্যাটলিস্ট একটা ন্যূনতম সময় যেটা দরকার একটা পলিসিকে ওইটার এফেক্টিভনেসটা টেস্ট করার জন্য বা ইভালুয়েট করার জন্য। সো ওই একটা স্টেবল পলিসি রিফর্ম প্রায়োরিটি বেসিসে করা দরকার, যেখানে সবাই মিলে একটা ঐক্যমত্যের মাধ্যমে কিছু সুনির্দিষ্ট বিষয়ে আমরা ইমিডিয়েট চেঞ্জ আনতে চাই এবং কিছু বিষয়ে হয়তো আমরা মিডিয়াম টার্ম বা লং টার্মে পরিবর্তন আনতে চাই। সো সঞ্চয় স্যারের সাথে আমি পুরোপুরিভাবে একমত, এবং এইভাবে যদি ওয়াইপিএফও অ্যাজ এ প্রেশার গ্রুপ যদি কন্ট্রিবিউট করতে পারে আরো ভালো হবে। কারণ আসলে এভিডেন্সের ভিত্তিতে প্রেশার তৈরি করা আমাদের আসলে খুব বেশি থিঙ্ক ট্যাঙ্ক নাই আসলে। সঞ্চয় স্যারের সাথে আমিও একমত। সো এটা কনসিস্টেন্টলি করা উচিত, এটাতে পলিসি মেকারদের হেল্প করা হয়, আসলে এটাতে সাপোর্ট করা হয়। সো এই কাজটাও আমার মনে হয় ওয়াইপিএফ যেভাবে করছে সেটা হয়তো আরো বিস্তৃত পরিসরে করবে এই আশা করছি আমি। সবাইকে ধন্যবাদ যারা আজকে অংশ নিয়েছেন, আমাদের আলোচনা শুনেছেন। ব্যক্তিগতভাবে তা আমি ম্যাডামের সাথে পুরোপুরি একমত, আমিও অনেক কিছু শিখেছি আমার সহ আলোচকদের কাছ থেকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ তৌফিক ভাই। রাকিব ইসলাম ভাই। থ্যাংক ইউ সো মাচ। এটা অর্গানাইজ করা এটা একটা ভালো মানে যদিও আমাদের শুরুতে পার্টিসিপেন্ট যত ছিল, পরে সময়ের সাথে সাথে হয়তো তাদের অন্যান্য ব্যস্ততার কারণে একটু কমে গেছে, বাট এইরকমই এডুকেশন একটু লেস ইন্টারেস্টেরই জায়গা, এটা সবসময় সত্য। হয়তো ওই যেটা বললাম, যদি কখনো স্যালারি ট্যালারি বেড়ে যদি টিচিং প্রফেশনটা আর একটু প্রেস্টিজিয়াস হয়, তখন হয়তো সবাই, যেমন এইটাই যদি হায়ার এডুকেশন অ্যাব্রোড নামে কোনো একটা আমরা সিরিজ করতাম, তাহলে হয়তো আমাদের পার্টিসিপেন্টের চেয়ে অবশ্যই বেশি হতো। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। একজন তৌফিক ভাইয়ের কাছে একটা কোশ্চেন করতে, আমি একটু রেলিভেন্ট মনে করছি বলে একটু অ্যান্সার দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ওবিএ কারিকুলাম, এটা খুব ভেরি রিসেন্টলি শুরু হয়েছে, আউটকাম বেসড কারিকুলাম যেটা। তো এখনো পর্যন্ত সবগুলো ডিসিপ্লিন বা ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি সবগুলো ডিপার্টমেন্ট ইনস্টিটিউট এটা এখনো বাস্তবায়ন করে, মানে কারিকুলাম তৈরি করেই পারে নাই, বাস্তবায়নের পরে এটা। তো কারিকুলাম যে তৈরি হচ্ছে, এই স্টার্টিংটা এটা পজিটিভলি দেখছি আমি। আর এটা এনশিওর করতে হলে ওই সবই একই কথা, আমরা পলিটিশিয়ানদেরকে যখন বলছি যে এটা যে এনশিওর করব, তাহলে কি জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা। আমি একজন ইউনিভার্সিটি টিচার, আমি যদি ওবি কারিকুলাম অনুযায়ী আমার টিচিং লার্নিং অ্যাপ্রোচে চেঞ্জ না নিয়ে আসি, আমার যদি তাতে কোনো সমস্যা না হয়, তাহলে আমি আমার কমফোর্ট জোন থেকে বের হব না, এটাই স্বাভাবিক। বাট আমাকে যদি এটা কোনো না কোনো ভাবে কোনো একটা বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসা হয়, তাহলে আস্তে আস্তে এই চেঞ্জটা আসবে, এটা স্বাভাবিক। আমরা এখন যেহেতু বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল, অ্যাক্রিডিটেশন নিয়ে কথা বলা শুরু হয়েছে, যে আমাদের মোস্ট প্রোগ্রাম কিন্তু অ্যাক্রেডিটেডই না। আপনারা যখন বাইরের দেশে যাবেন, ডাব্লিউইএস এদের দিয়ে আবার সার্টিফাই ইকুইভ্যালেন্সি টেস্ট করিয়ে নিতে হয়, আর একটা রেজাল্ট ওদের দিয়ে বানিয়ে তারপরে ওই ইউনিভার্সিটি আপনার সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে। তো এগুলো হচ্ছে আনফরচুনেট বিষয়। তো আস্তে আস্তে হয়তো আমরা ওইদিকে যাব। আমার কথা হচ্ছে সাদ, আমার মনে হয় যে ওয়াইপিএফ যে এই প্রোগ্রামগুলো করছে, আমাদের মাঠ পর্যায়েও কিছু কিছু প্রোগ্রাম করা উচিত। যারা নাকি এই অ্যাক্সেস, ডিজিটাল প্ল্যাটফর্মে যাদের অ্যাক্সেস নাই, তারা হয়তো একটা বাইরে একটা বিশাল জনগোষ্ঠী আছে, গার্জিয়ানদের সাথেও আমাদের এই আলাপগুলো প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে নিয়ে যাওয়া। আর একটা হচ্ছে এডুকেশন নিয়ে আরো কিছু প্ল্যাটফর্ম কাজ করে, শাকিল ভাই এখানে আছে, টিচ ফর বাংলাদেশ থেকে হাসিব আছে, এরকম অনেক প্ল্যাটফর্ম আমাদের কিন্তু আছে। বাংলাদেশ এডুকেশন ফোরাম নিয়ে আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম। তো সবাইকে একত্রিত করা গেলে বোধহয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইয়ারদের একটা সংঘ আছে, তো সবাইকে যদি এরকম একসাথে করা যায়, আমার কাছে মনে হয় যে আমরা যে কথাগুলো বলছি সেই কথার, বাংলাদেশে তো কে কত জোরে কথা বললো তার উপরে ভিত্তি করে ঠিক করে যে ওই কথাটা শুনবে কি শুনবে না, কথা রাইট কি রং সেটা না, যদি জোরে কথা বলে তাহলে মানুষ মনে করে যে হ্যাঁ জোরে যেহেতু বলেছে তার মানে সঠিকই বলেছে আর কি। তো আমাদের ওই ভয়েসটা রেজ করার জন্য আমাদের একটা কমন প্ল্যাটফর্ম, সেটা ওয়াইপিএফ করতে পারে। আমি বলছি যে সবগুলো অর্গানাইজেশনকে একসাথে করে, যাতে পরবর্তীতে যে কোনো পলিসি প্রায়োরিটি বিষয় যখন আসবে, তখন যেন সবাই একসাথে হয়ে আমরা ভয়েস রেজ করতে পারি। তো এখন তার যমুনা নেই, তো এখন হয়তো যে পদ্মা মেঘনা যাই হোক, তখন সেই জায়গায় আমাদের ওই মাঠ পর্যায়ের মানুষজন দাবি আদায়ের জন্য যেভাবে আদায় করে সেই পদ্ধতিতেই করতে হবে। আমাদের হয়তো ওয়েবিনার গুলো আমরা করছি হয়তো নিজেদের মানে সমমনা মানুষ কারা কারা আছে তাদেরকে চেনা, তাদেরকে একসাথে করা, সেটার উদ্যোগের অংশ হিসেবে। বাট আমার কাছে মনে হয় যে যেটা সঞ্চয় স্যার বললেন, তৌফিক ভাই বললেন, ফারাত আপা বললেন, এই জিনিসগুলোই প্রায়োরিটি বেসিসে পলিসি প্রায়োরিটি সেট করে আমাদের হয়তো ভয়েস রেজ করতে হবে মাঠ পর্যায়ে গিয়ে। সেটা ওই ব্যানার নিয়ে দাঁড়িয়ে
যেমন বলি যে বাংলাদেশের হাই স্কুলের টিচাররা এখন বাড়ি ভাড়া পায়, আর কি। আগেও পেত, এখন পায় 1,000 টাকা করে। বাড়ি ভাড়া পায় 1,000 টাকা, 15% ইনক্রিজ করেছে ইন্টারিম গভর্নমেন্ট। তাও করতো না যদি যমুনা ঘেরাও না করতো ওনারা। মাঝখানে তো যমুনা ঘেরাওয়ের একটা সিজন ছিল, সেই সিজনে ওনারা ওইটা আদায় করে নিতে পেরেছেন। আমাদের মানে এটা মনে করার কোনো কারণ নেই যে আমরা এখানে কয়েকটা ওয়েবিনার করব, পলিসি মেকাররা এগুলো দেখবে, অথবা আমরা যেগুলো পত্রিকায় ছাপাবো বা তাদের কাছে পাঠাবো তারা পড়বে। তারা কখনোই পড়বে না, এটা আমাদের কালচারে নাই। সুতরাং আমাদের যেটা করতে হবে যে আমাদের কালেকটিভ ভয়েস বিল্ড করতে হবে এবং প্ল্যাটফর্মগুলোকে সেইভাবে শক্তিশালী করতে হবে, এবং তাদেরকে জোর করে কানের কাছে গিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে হবে, চিল্লায় চিল্লায়। হ্যাঁ, চিল্লায়ে কিছু কিছু ক্ষেত্রে মার্কেট পাওয়া যায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। আমার মনে হয় যে আজকের এই ওয়েবিনারটা একটা শুরু ছিল। আমরা এখান থেকে কিছু প্রায়োরিটিস কথা জানতে পেরেছি, এবং আসলে কোয়ালিশন ছাড়া আসলে কোনো ধরনের অ্যাডভোকেসি করা সম্ভব না আর কি। যেটা বললেন যে আমাদের আসলে যারা এডুকেশন নিয়ে কাজ করে তাদেরকে একসাথে হয়ে কাজ করতে হবে। আই হোপ যে আমরা এখান থেকে যে লার্নিং গুলো পেলাম সেগুলোকে একত্রিত করে আমরা পরবর্তীতে অন্যান্য যারা টিচ ফর বাংলাদেশ, ব্র্যাক থেকে শুরু করে আরো যারা এডুকেশন নিয়ে কাজ করে সবার সাথে একত্রিত হবে এবং একসাথে আমরা কাজ করতে পারবো। আমরা একটা ছবি তুলতে চাই। সবাই যদি একটু কাইন্ডলি কষ্ট করে আপনাদের ক্যামেরা গুলো অন করতেন তাহলে খুব ভালো হতো। আহ, তাহলে আমরা ছবি তুলে দেন আজকের ওয়েবিনারটা এখানে শেষ করি। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে অ্যারাউন্ড 2 ঘন্টার মতো আপনারা ছিলেন। এটা খুব বড় একটা সময়, রাতের বেলা 2 ঘন্টা ধরে আমাদের সাথে থাকার জন্য। আশা করছি পরবর্তীতে যে ওয়েবিনার গুলো হবে আমাদের আমাদের সামনে, ওমেন ইন পলিটিক্যাল পার্টিসিপেশন নিয়ে একটা ওয়েবিনার হবে, সেফ মাইগ্রেশন নিয়ে ওয়েবিনার আছে, হেলথ কেয়ার নিয়ে ওয়েবিনার আছে। তো আশা করছি আপনারা সেগুলোতে জয়েন করবেন, এবং এডুকেশন নিয়ে আমরা পরবর্তীতে যখন ওয়েবিনার অ্যারেঞ্জ করব আপনাদেরকে আমরা ইনভাইটেশন পাঠাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান। বাই।